ফুচকা খাওয়ার সময় থুতুর শব্দে তিথির নাক মুখ কুঁচকে নেয়। ব্রু কুঁচকে সামনে দাঁত কেলে হাস্যময় ছেলেটার দিকে তাকায়। ছেলেটা হেসে বলল, থু থু, ফুচকার সাথে মিশিয়ে খেতে মজা না? তিতির চোখে পানি জমে যায়। রাগে শরীর কেঁপে ওঠে, চিৎকার করে ডাকে, বড় মা, বড় মা, ও বড় মা। বড় মা কি? হ্যাঁ, খেয়ে বল কেমন। আপনি খেয়ে দেখেন মজা কিনা। নো নো, আমি এসব খাই না। তুই চিকনি, তুই খা, অনেক ভিটামিন আছে, দেখবি কালকের মাঝে মোটা হয়ে যাবি। তিতির শব্দ করে কেঁদে ওঠে। সালমা বেগম ছুটে আসে। মেয়েটা মাত্রই তো প্লেট ভরে ফুচকা নিয়ে গেল, এখন আবার কি হলো? সোফার কাছে নিজের ছেলেকে দেখে উনি বুঝলেন কেন চিৎকার করছে। তিথি তখনও রাগে ফুসফুস করছে। বড় মাকে দেখে বলল, তোমার ছেলে আমার ফুচকায় থুতু দিয়েছে, কেমন খারাপ ভাবো একবার। সালমা হতভম্ব চোখে ওনার ছেলের দিকে তাকায়। এত বড় ছেলের এমন পাগলামি মানা যায় না। আর খাবারের সময় কেউ এমন করে নাকি? বিশ্রী অবস্থা। উনি রাগী গলায় বলল, আরফান, তিতিরের কথা সত্যি? আরফান তার মায়ের দিকে তাকিয়ে মুখের হাসি প্রসারিত করে। তিতির মুখে হাত চেপে বাথরুমের দিকে দৌড়ে যায়। সালমা বেগম সেদিকে তাকিয়ে বিরক্ত কণ্ঠে বলল, এত বড় ছেলে এই বাচ্চা মেয়ের সাথে এমন করতে লজ্জা লাগে না? তোমরা যেমন ওকে বাচ্চা মনে করো, ও কিন্তু তা না, আজ তো একটা পাকনা বড়ি। যাই হোক, তুই এমন কাজ করলি কেন? দুষ্টুমি করেছি মা। নিজের দিকে তাকিয়ে দেখ তো, দুষ্টুমির বয়স আছে? আমি বড় হইনি মা। হ্যাঁ, বড় হোসনি, কিন্তু কিছুদিন পরে ডাক্তার হবি। সে তো তোমার জন্য হচ্ছি, তুমি এত অসুস্থ হও, তাই ভাবলাম ডাক্তার হয়ে আমিই যত্ন করব। ভালো সিদ্ধান্ত, কিন্তু তিতিরের সাথে আর এমন করবি না। কত বড় হয়ে গেছিস তুই, সারাটা ক্ষণ সময় পেলেই মেয়েটাকে জ্বালাতন করিস। আচ্ছা। সালমা বেগম আবার নিজের কাজে ফিরে যায়। তানিয়া তার রান্নাঘরে কাজ করছে। মেয়ের কান্নায় ওনার কাজ একটু থামেনি, বরং মনোযোগ দিয়ে কাজ করে যাচ্ছে। চিল্লানো তিতিরের কাজ, হাড়ি চিল্লানো তাস খেলা দেয়া তার বড় যা সালমা বেগমের কাজ। উনি ব্যস্ত ভঙ্গিমায় ফিরে আসলে তানিয়া আক্তার বলল, কে নিয়ে ঝামেলা বাঁধলো ভাবি? ও কিছু করেনি, আফরানই দুষ্টুমি করেছিল। আর ছেলেটা না আঙ্কেল, জ্ঞান নেই। আরফান খুব ভালো ছেলে, আমার মেয়ে দুষ্টু। তিতির রান্নাঘরে আসতে নিয়েও মায়ের কথা শুনে আর রান্নাঘরে আসলো না। নুপুরের ঝনাত ঝনাত শব্দ ফেলে নিজের রুমে চলে গেল। আরফান সোফায় বসেছিল। তিতিরে হেলে দুলে যাওয়া দেখে বলল, এতটুকুন মেয়ের আবার কত ঢং। মানুষের মন যেমন হঠাৎ খারাপ হয়ে যায়, গুমড়ে ওঠে বুকের ভেতরটা। চিৎকার করতে ইচ্ছা করে, তেমনি বুঝি আকাশের এমন লাগে। তাই তো তিতিরের সাথে পাল্লা দিয়ে আকাশ শো শো করে কেঁদে ওঠে। মনের গোমট ভাব দূরে ঠেলে পানির মাঝে নিজেকে উজাড় করে দিতে চায়। তিতির জানালার বিরাজ পাল্লা খুলে দেয়। জানালার সাথে লাগোয়া প্রাচীর আমলের লোহার বড় দোলনায় বসে হাঁটুতে মুখ বুঝে উদাস চোখে বাইরে তাকিয়ে আছে। আরফান সবসময় তার সাথে এমন করে। দুষ্টুমি একটু আধটু হলে না হয় মানা যায়, কিন্তু উনি একটু বেশি বাড়াবাড়ি করেন। ঢাকা থেকে প্রতি সপ্তাহে বাড়ি আসবে আর তিতিরের সাথে সব আজব কাণ্ড কারখানা করবে। আরফানের জ্বালায় তিতির অতিষ্ঠ। তার মাঝে মাঝে মনে হয় শুধুমাত্র তাকে জ্বালানোর জন্য আরফান ঢাকা থেকে ছুটে আসে। সে মনে মনে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলল, কেমন খারাপ ভাবো একবার। আফরান আর কখনো ঢাকা থেকে না আসুক, ও ঢাকায় থাকুক। আরফান আসলেই তিতিরের সব শান্তি হাওয়ায় মিঠাইয়ের মতো মিশে যায়। এই তো কিছুদিন আগে তার ক্রাশ মেহমুদ তাকে প্রেমের প্রস্তাব দিল, তাও কত মিষ্টি করে। কিন্তু কি হলো? কিছু হওয়ার আগে আরফানের চামচে বানিয়ে তিতিরের ছোট ভাই তুহিন সব তার হুজুরকে বলে দিয়েছে। আরফান তাকে আর এক পাও আগাতে দেয়নি, বকা বন্ধ করে সেখানেই থেমে গিয়েছে। শুধু বকা দিয়ে উনি ক্ষান্ত হয়নি, সাথে বোনাস হিসেবে সাদা ফকফকে গালে একটা থাপ্পড় দিয়ে গালটা লাল বানিয়ে ফেলেছে। এত কিছুর পরে তিতির আর আগানোর সাহস পায়নি, সেখানে পা থামিয়ে দিয়েছে। যদি পা না থামাতো তাহলে এতদিনে নিশ্চয়ই তার প্রেম হয়ে যেত। একটা প্রেমের প্রস্তাব পেয়েছিল, তাও এই অহংকারী লম্বুর জন্য হলো না। তিতির কষ্টের ভরা মুখে মেঘের আনাগোনা দেখে, ইস, এই মেঘের মতো যদি আরফানকে সরিয়ে ফেলা যেত কতই না ভালো হতো। শাহাবুদ্দিন খান এই গ্রামের সর্দার, তার বড় দাদারা নাকি এককালে এই এলাকার নামি দামি লোক ছিল। বংশ পরম্পরায় আগের সেই জৌলুস না থাকলেও প্রাচীন বাড়িটা যেন কিছুটা আঁকড়ে ধরে রেখেছে। বাড়িটার মতো শাহাবুদ্দিন খান তার আব্বার বড় ছেলে হিসেবে বাড়ির মান বজায় রাখার প্রাণপণ চেষ্টা করেন।
ওনার ছোট ভাই মহিবুল্লাহ খান আর একমাত্র বোন সুফিয়া খানম। ওনাদের বাড়ির নিয়ম অনুসারে সবাই এখন যৌথ পরিবারে আছে। তাছাড়া যৌথ পরিবারে থাকার আরেকটা কারণ হলো ওনার আম্মা জয়তুন খানমের ইচ্ছে। ওনার বয়স হলেও যেন গলার জোর কমেনি। 90 বছরের শক্ত সামর্থ্য শরীর নিয়ে বেশ হুঙ্কারের সহিত কথা বলতে পারে। তাদের আব্বা মারা যাওয়ার পরে জয়তুন বেগমকে সবাই বেশ মান্য করে চলে। শাহাবুদ্দিন খানের এক ছেলে 2 মেয়ে। ছেলের নাম আরফান খান, পড়ালেখা বেশ তুখোর ছাত্র, আর কিছুদিন পরে ডাক্তার হয়ে বেরোবে। মেয়েটা এবার কলেজে উঠেছে, খুবই শান্ত আর ভাইয়ের মতো পড়ায় বেশ মনোযোগ। ছোট মেয়েটা সবে 5 বছর। মহিবুল্লার এক মেয়ে 2 ছেলে। বড় ছেলের নাম মাহমুদ খান, সে ঢাকায় ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে। মেয়ের নাম তিতির মেহবি, সে কলেজে পড়ে। সবচেয়ে ছোট ছেলের নাম তুহিন খান। বড় বোন সুফিয়া খানমের স্বামী প্রবাসী, উনিও এ বাড়িতে থাকে। এক ছেলে আর এক মেয়েকে নিয়ে বাবার প্রাসাদের মতো বাড়িতে দিনকাল বেশ আরামে চলে যাচ্ছে। ছেলের নাম আরশ আর মেয়ের নাম নিনিয়া। ছেলে সিঙ্গাপুর থাকে, মেয়ে স্কুলে পড়ে। তিতির দোলনায় শুয়ে আছে, তখন তার ফুফুর মেয়ে নিনিয়া এসে বলল, আপু চলো, কোথায়? ফুচকার আয়োজন করা হয়েছে, নিচে বসার ঘরে সবাই অপেক্ষা করছে। ফুচকার আয়োজন কে করলো? আরফান ভাই। আমি খাবো না। ভাইয়া তোমাকে নিয়ে যেতে বলেছে। যাব না। এত সুন্দর একটা ছেলে তোমাকে যেতে বলেছে, তুমি গায়ে মাখছো না? না। আরে চলো। তুই জানিনি, আমাকে জ্বালাস না। কেউ জিজ্ঞেস করলে বলবি আমার শরীর ভালো না। নিনিয়া চলে গেলে তিতির আগের মতো সোজা হয়ে শুয়ে চোখ বন্ধ করে রাখে। তার জন্য যে ফুচকার আয়োজন তা আর কেউ না বুঝলেও তিতির বেশ বুঝতে পারছে। তখন এমন করার কি দরকার ছিল? আর এখনই বা এমন গোষ্ঠী শুদ্ধ মানুষকে খাওয়ানোর কি আছে? আরফান আসলেই আজব মানুষ, ওনাকে তিতির একটুও বুঝতে পারে না। বৃষ্টির মাঝে ঝালঝাল ফুচকা সবাই বেশ উপভোগ করে খেলো। হাবিবা বেগম তিতিরের রুমে ফুচকা রেখে গিয়েছে। তিতির জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। ফুচকা খেতে ইচ্ছা করছে, কিন্তু আরফানের উপর রাগ হচ্ছে বিধায় খাচ্ছে না। উনি পরে যদি আবার খোঁচা দিয়ে কথা বলে। আরফান কালো গেঞ্জি পরে ঘাসের উপর দাঁড়িয়ে আছে, খালি পায়ে ঘাস লেগে পায়ে সুড়সুড়ি লাগছে। পুরুষ মানুষ হয়েও তার প্রচন্ড সুড়সুড়ি। অঝোর ধারার বৃষ্টি তাকে ভিজিয়ে দিচ্ছে। তার চোখে দৃষ্টি দোতলায় কোনার রুমের দিকে স্থির। মেয়েটার এত অভিমান, তার উপর এত অভিমান করা মানায়? সে কি একটু বোঝে না, নাকি আরফান বোঝাতে অক্ষম? যদি কখনোই কিছু না বোঝাতে পারে তো? আরফানের বুকে ব্যথাটা লুটোপুটি খায়। নিজের দিকে তাকিয়ে তিতির চমকে যায়। আরফান বৃষ্টিতে ভিজছে, তাও ক্ষণে ক্ষণে তার রুমের দিকে তাকাচ্ছে। সে উঠে বসে, ইশারায় আরফানকে বোঝায় কি সমস্যা। আরফান হাসে, সুন্দরতম হাসি দিয়ে অবুঝ বালিকাকে ঘায়াল করতে চায়। কিন্তু মেয়েটা কিচ্ছু বোঝে না। সে কি আসলে অবুঝ, নাকি অবুঝ হওয়ার নাটক করে? তিতির আরফানের নাম্বারে ফোন দেয় আর আরফানকে হাত দিয়ে মোবাইলের ইশারা করে। আরফান বুঝতে পেরে সিঁড়িতে রাখা মোবাইলের দিকে এগিয়ে যায়। হ্যালো। আপনি ভিজতেছেন কেন? ইচ্ছে হলো। জ্বর আসবে। ডাক্তারদের জ্বর আসে না। কোথায় লেখা আছে? লেখা থাকতে হবে না, আমি বললেই গিনেস রেকর্ড হয়ে যাবে। কচু। ফুচকা খাসনি কেন? ভালো লাগেনি। অবুঝ বালিকা না বললেও আরফান ঠিকই বালিকার মনের সুপ্ত অভিমান বুঝে যায়। তাহলে আমার জ্বর আসুক, জ্বরে পড়ে আমি মরে যাই, তাহলে তোর শান্তি। আমার ফুচকা খাওয়ার সাথে আপনার মরা বাঁচার কি সম্পর্ক? তুই একটা বলদ, এত সব বুঝবি না। হুম। তাহলে আমার মরা কনফার্ম। আমি তেমন কিছু বলিনি। বলা লাগবে না। তিতির সত্যি আরফানের এমন পাগলামো রাগা মাথায় কিছুই বুঝতে পারে না, কিন্তু এভাবে ভিজলে আসলে জ্বর আসবে। সে বলল, খাচ্ছি। আরফান কাপড়ে মোবাইল পেঁচিয়ে জানালার সামনে এসে দাঁড়ায়। তিতির ফুচকা খাচ্ছে। আরফান এক দৃষ্টিতে তিতিরের দিকে তাকিয়ে বলল, তুই কত মিষ্টি তা কি জানিন তিতির? মিষ্টি না ভাইয়া, ফুচকা অনেক ঝাল হয়েছে। আমি জানি না আমার কি হবে, আমি বোধহয় পাগল হয়ে যাব তিতির সোনা। বৃষ্টিতে তিতির কথাগুলো স্পষ্ট শুনল না, কিন্তু জানালা দিয়ে নিচে তাকে মিষ্টি করে একটি হাসি উপহার দিল। আরফান সেদিকে বিবাহর চোখে তাকিয়ে থাকে। বুকের ভেতর অনুভূতিরা হুড়ুহুড়ি খায়। ইস, অনুভূতি এত ভয়ঙ্কর হতে পারে? বুকের যন্ত্রণা কি স্ট্রোকের সমস্যা, নাকি প্রেমের যন্ত্রণা? ইস, এই ব্যথার অবসান কোথায়? আরফানের বোন মারিয়া খুব ভালো ছাত্রী। মারিয়া আর তিতির একই ক্লাসে পড়ে, কিন্তু দুজনের চাল চলন পুরো উল্টো। মারিয়া আরফানের মতো মেধাবী, কিন্তু তিতির পুরো গাধা। তার মাথায় সে কিছুতেই লেখাপড়া ঢুকাতে পারে না। মারিয়া আরফানের মতো মেধাবী, কিন্তু তিতির পুরো গাধা। তার মাথায় সে কিছুতেই লেখাপড়া ঢুকাতে পারে না।
লেখাপড়া তার কাছে এত কঠিন লাগে মনে হয় লেখাপড়া বাদ দিয়ে বিয়ে হয়ে যাওয়া অনেক ভালো। কিন্তু ভাগ্যক্রমে তার বিয়ের নামও তোলা হয় না। সে নাকি এখনো ছোট, কিন্তু তার ইচ্ছে করে বিয়ে করতে। সেটা কাকে বোঝাবে? সে একটু ছোট নেই, বেশ বড়ও হতে গিয়েছে। তিতিরের হাতে ধরে রাখা তথ্য যোগাযোগ প্রযুক্তি বই, ইন্টারনেটের বইটা তার কাছে এত কঠিন লাগে মনে হয় এটা বই না, স্বয়ং ডাকাতের আস্তানা। মাঝে মাঝে পড়তে গেলে তার কান্না চলে আসে। কেঁদে দুনিয়া ভাসিয়ে ফেলতে ইচ্ছা করে, কিন্তু সে কাঁদে না। তার আব্বা তাকে বলেছে খুব পড়াশোনা করতে, মারিয়ার মতো ভালো নাম্বার পাওয়াই চাই। ঘড়ির কাঁটা রাত 10টায় গিয়ে টিকটিক করছে। তিতিরের হাতে আইসিটি বই, একটা জায়গায় সে সমাধান করতে পারছে না, অথচ এই পড়াটা কালকেই ক্লাসে দিতে হবে। বই হাতে নিয়ে অলস ভঙ্গিমায় উঠে দাঁড়ায়। ধীর পায়ে মারিয়ার রুমের দিকে যায়। মারিয়া পড়ছে। তিতিরকে দেখে বলল, কি? তিতির মারিয়ার সামনে বই রেখে ধপাস করে বিছানায় শুয়ে পড়ে। ভীষণ ক্লান্ত গলায় বলল, পড়াটা বুঝিয়ে দে। মারিয়া তিতিরের দিকে তাকিয়ে আছে। তিতিরকে দেখে মনে হচ্ছে সে রাজ্যের ক্লান্ত। পড়ালেখা করে দুনিয়া উদ্ধার করে ফেলেছে। সে বইয়ের দিকে তাকিয়ে বলল, এটা আমিও পারি না। কি বলিস? তুই পারিস না? অবাক করা কথাবার্তা। মারিয়া পারে, কিন্তু তিতিরকে বোঝানোর ঝামেলা আপাতত মাথায় নিতে পারছে না। সে বলল, অবাক হওয়ার কথা হবে কেন? সব পারতে হবে এমন কোনো কথা আছে নাকি? তা ঠিক, কিন্তু কালকে এই পড়া না পারলে কপালে শনি আছে। আমি ক্লাসে গিয়ে শিখে নেব। তোর মাথা ভালো বোন, তুই পারবি। আমি আগে থেকে বুঝে মনে রাখতে পারি না, আর ক্লাসে দেখলে পারবো? অসম্ভব। বুঝলাম। এই বই বের করেছে কোন শালায়? কি আবল তাবল লেখা, অসহ্য। পড়া তো সহজে, তুই পারিস না তাই বল। আমি পারি, কিন্তু বইটাই আমাকে বোঝাতে পারে না। কি করি এখন? উপায় একটা আছে। কি উপায়? ভাইয়ের কাছে যা, এক তুড়িতে মাথায় প্যারাকের মতো বসিয়ে দেবে। অসম্ভব, তোর ভাই আস্ত খবিস, দেখলেই মারে। তোর ভাই এই মাসুম জানের ভয় আছে। আচ্ছা, তাহলে কালকে স্যারের মার খাবি। ভাইয়া মারলে কেউ দেখবে না, কিন্তু স্যার পুরো ক্লাসের সামনে ইজ্জত দফা রফা করে দেবে। সেটাই ভালো হবে। তিতির ভেবে দেখে কথা ঠিক। সে আলগোছে উঠে দাঁড়ায়। বই হাতে নিয়ে আস্তে আস্তে তাহসানের রুমের সামনে যায়। তার ভাইয়া মাহু যদি বাড়ি থাকতো তাহলে এই লম্বুর কাছে আসাই লাগতো না। তাই ভাই ম্যাজিশিয়ানের মতো তার সব সমস্যার সমাধান করে দিতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে আরফানের মতো মাহমুদ এত তাড়াতাড়ি বাড়ি আসে না। তিতি দরজা ঠেলে ভেতরে ঢুকে। আরফান রুমে নেই। বাথরুম থেকে পানি পড়ার শব্দ আসছে। তিতি বুঝে পায় না রাতে কেন গোসল করতে হবে, দিনে তো করে আবার রাতেও। এই ডাক্তারের মাথায় নির্ঘাত সমস্যা আছে। দেখা যাবে রুগীকে ওষুধ না দিয়ে প্রতিদিন 5 বার গোসলের তালিকা দিয়ে দিল। এই ডাক্তার দ্বারা কোনো কিছুই অস্বাভাবিক না। তিতির ডাকলো, ভাইয়া ভাইয়া, বের হতে কি টাইম লাগবে? কেন? আমার পড়া একটু সমস্যা, বুঝিয়ে দেন। তুই বস। তিতির আরফানের বিছানায় পা মুড়ে বসে আছে। আরফানকে ভালো না লাগলেও আরফানের রুমটা খুব ভালো লাগে, খুব গোছানো। আর রুমে আসলেই বেলি ফুলের সুভাষযুক্ত ফ্রেশনারের গ্রানে মনটা তরতাজা লাগে। তিতির বই খুলে বসে আনমনে বলল, পড়া থেকে বিয়ে করে সংসার করা খুব সহজ। এই ঘরের মানুষ যে কেন বোঝে না আমার দ্বারা পড়াশোনা হবে না, এই আমার জন্য ঠিক। আরফান বাথরুম থেকে বেরিয়ে তিতিরের কথাটা শুনতে পায়। ব্রু কুচকে বলল, ও আচ্ছা, আপনার বিয়ের শখ হয়েছে? না ভাইয়া, আমি ছোট না। হ্যাঁ, পড়ার থেকে বিয়ে করে সংসার করা ভালো। দূর, এমনি বলেছি। বেশি পেকে গিয়েছিস। তিতির চুপ করে বসে থাকে। আরফান বলল, বিয়ের বয়স হলে এমনি বিয়ে হবে। পড়া বাদ দিয়ে বিয়ের ভূত মাথায় চাপাতে হবে না। মেয়ে মানুষ না, বিয়ের ভূত তো মাথায় আসবেই। আরফান এক দৃষ্টিতে তিতিরের দিকে তাকিয়ে থাকে। মনে মনে তিতিরের বউ সাজ কল্পনা করে নেয়। তারপর বলল, তিতির সবকিছু ভাবার একটা বয়স লাগে, যা এখনো তোর হয়নি। জি ভাইয়া। কি সমস্যা দেখা? তিতির বই বের করে আরফানের দিকে তাকায়। আরফান খুব ভালো করে তিতিরকে বুঝিয়ে দেয়। বোঝানোর পরে তিতিকে বলল, বুঝেছিস? হ্যাঁ। তাহলে এবার আমাকে বোঝা, কি বুঝেছিস? বোঝাতে গিয়ে তিতির বুঝতে পারলো সে কিছুই পারছে না। আরফানের দিকে তাকিয়ে বোকা বোকা হাসি দিয়ে বলল, ভাইয়া, আমি আপনাকে পরে বুঝিয়ে দেব। পরে কেন, এখনই বোঝা। মাথায় ধরে না তো। এই এত বড় গোলগাল মাথায় গোবর ছাড়া আর কি আছে শুনি? গোবরে মাথা। গোবরেও পদ্ম ফুল ফোটে। হ্যাঁ, কিন্তু তোর কিছুই হবে না। আমিও ভালো রেজাল্ট করে সবাইকে চমকে দেব।
আরফান এক দৃষ্টিতে তিতিরের দিকে তাকিয়ে থাকে, মনে মনে বলে, তিতির সোনা, তুমি নিজেই তো আস্ত একটা পদ্ম ফুল। এই যে আমি ক্ষণে ক্ষণে নিজের হুঁশ হারাই কি জন্য? তোমার জন্যই তো। আচ্ছা, রুমে যা, আর সমস্যা হলে আমাকে বলবি। তিতির মিষ্টি করে হেসে আরফানের দিকে তাকায়, তারপর মিষ্টি করে উঠে দাঁড়ায় দুরন্ত বালিকার মতো উপরে রিনিঝিনি শব্দ তুলে বেরিয়ে যায়। আরফান বিবশ হয়ে তাকিয়ে আছে, বুকে অনুভূতিরা লুটুপুটু থাকছে। আগে নিজেকে খুব সামলাতে পারতো, কিন্তু ইদানিং তিতির যেন তরতরিয়ে বড় হচ্ছে, আর তার অনুভূতিরা তিতিরকে দেখলেই পাগলের মতো ছুটে যেতে যাচ্ছে। সারা গা কাটা দিয়ে ওঠে। ইস, মেয়েটা তাকে নিজের অগোচরে এত যন্ত্রণা দিচ্ছে, অথচ সে জানেই না তার মিষ্টি হাসি দুষ্ট কথা, মায়াবী চোখে তাকানো আরফানকে শেষ করে দিচ্ছে, সারা শরীর অবশ হয়ে দিচ্ছে। আরফান বিছানায় শুয়ে পড়ে, চোখ বন্ধ করে নিজেকে বোঝায় তিতিটা এখনো বাচ্চা, আরো পরে, কিন্তু মন উল্টো তাকে বুঝতে পারে। আর পরে টরে হবে না, এখনই তাকে চায়, তার মিষ্টি সান্নিধ্য চায়। সে খুব আপন করে ওকে চায়, কাছে না পেলে সে যে মরে যাচ্ছে আরফানের হাসে। তার এই গোপন অভিলাষ কেউই জানে না, কেউ বুঝেনি। জানলে কি হবে তা আরফান ভাবতে পারে না, দম বন্ধ লাগে। কিন্তু আর যাই হোক, পাখি থাকে তার করেই চাই। কত বছরে ভালোবাসা মিশিয়ে রেখেছে, তা কি বৃথা যাবে? আজকাল তিতিরকে সারা বাড়িতে টই টই করে ঘুরে বেড়াতে দেখে, আরফানের মনে প্রলয় হয়। এই প্রলয় ছিটে ফোটাও যদি কেউ জানতো, তাহলে নির্ঘাত তাকে বাড়ি ছাড়া করে দিত। শাহাবুদ্দিন খান প্রচুর মা ভক্ত, মায়ের কথা ছাড়া এক পাও নড়ে না। বাড়ি থেকে বের হতে গেলেও মায়ের কাছে অনুমতি নিয়ে বের হয়। মা মানেই ওনার দুনিয়া। সবকিছু পরে, কিন্তু মায়ের ভালোবাসা সম্মান আগে। জয়তুন বেগম দাম্ভিক ভাবে চলাফেরা করেন। ওনার বাপ দাদারা আগের কালের ধনবান ব্যক্তি ছিল। তমিজউদ্দিন খানের সাথে যখন জয়তুন বেগমের বিয়ে হয়, তখন থেকে উনি দাম্ভিক আচরণ করেন। আগের কালে লেখাপড়া জানা মানুষ সবাই বেশ শ্রদ্ধা করে চলে। ওনার কথার বাহিরে আর কোনো কথাই হয় না, উনি যা বলবে তাই সঠিক। শাহাবুদ্দিন আর জয়তুন বেগম বসার ঘরে বসে কথা বলছিল, তখন আরফান তার রুম থেকে বেরিয়ে আসে। দাদির পাশে বসে চামড়া কুচ কানো গালে পরম স্নেহে আদর দিয়ে বলল, আমার সুন্দরী কেমন আছে? আমার ভালো থাকার খবর পরে নিস, আগে বল প্রতি সপ্তাহে কেন বাড়ি আসা লাগবে? বন্দির দিন পড়া যায় না, এমন ফাঁকিবাজি করলে ডাক্তার হবি কি করে? আরফান মুচকি হাসে, মনে মনে বলল, বাড়ি তো আর এমনি এমনি আসি না দাদি। বাড়ি যে আমার সুখ ভ্রমর আছে, যাকে একটু দেখলেই সারা সপ্তাহ মন দিয়ে পড়তে পারি, না দেখলে মনে বড় অসুখ হয়, একটু পড়ায় মন দিতে পারি না। মুখে বলল, তোমাকে না দেখে থাকতে পারি না। মাহমুদ, ও তো ঢাকায় থাকে, সে তো এত আসে না, তোরই যত বাহানা। মাহমুদ তোমাকে ভালোবাসে না তাই আসে না, আমি খুব ভালোবাসি তাই আসি, বুঝেছো সুন্দরী? দোয়া করি তোর বউ আমার মতো সুন্দর হোক। আরফান হাসে, সুন্দর করে হেসে তার দাদির দিকে তাকিয়ে দেয়। তিতির দাদির মতো হুবহু দেখতে, শুধু মাত্র মেজাজ ছাড়া। সে জয়তুন বেগমের গালে হাত দিয়ে বলল, তুমি তো আমার বউ, আর লাগবে না। যদি খুব লাগে তো তোমার মতো দেখতে কাউকে এনে দিও। জয়তুন বেগম তার কথা মতো ঘাটালেন না, উনিও হেসে বলল, আচ্ছা। এদিকে আরফানের আব্বা শাহাবুদ্দিন খান বৈঠক ঘরে বসে আছেন। সারা জীবন উনি গ্রামের সবার সাহায্য করে গিয়েছেন, কখনো কারো খারাপ করেননি। মানুষজন ওনাকে দেখলে ভক্তি ভরে তাকায়, সম্মানের সহিত কথা বলে। এটাই ওনাকে অনেক শান্তি দেয়। ওনার মনে হয় মানুষের সাহায্য করার মাঝে যে সুখ নিহিত আছে, তা অন্য কোনো কাজে নেই। তাই তো ব্যবসা বাণিজ্য সামলানোর পাশাপাশি সমানভাবে গ্রামের সবার ভালো মন্দ দেখেন। সাহায্য করা ওনাদের রক্তে মিশে আছে। আরফান ব্যাগ নিয়ে বেরিয়ে আসে। প্রত্যেক সপ্তাহে বাড়ি গিয়ে তার পড়ার আসলে সমস্যা হয়। রাত জেগে পড়া শেষ করা লাগে, কিন্তু সেই বা কি করবে? মনকে তো বোঝাতে পারে না। মনটা আজকাল এত বেপরোয়া হয়ে গেছে যে আটকানো মুশকিল হয়ে যাচ্ছে। আরফান বাড়ি থেকে বেরোচ্ছে, কিন্তু কোথাও তিতিরে দেখা নেই। মেয়েটাকে না দেখে চলে যাবে? আরফান বুক পিঞ্জিরায় কেমন তোর ব্যথা ব্যথা অনুভূতি হয়। সবার থেকে বিদায় নেওয়ার পরও সে বারবার পেছনে ফিরে তাকাচ্ছে। সেই তাকানোতে ছিল মরিয়া হয়ে কাউকে খুঁজে নেওয়া। শাহাবুদ্দিন খান বৈঠক ঘর থেকে ছেলেকে লক্ষ্য করেন। বারবার পেছনে ফিরে তাকানোটা ওনার চোখে লাগে। ছেলে এমন করে বারবার তাকাচ্ছে কেন? উনি গলা জোর লাগিয়ে আরফানকে ডাকলেন। মুখে লাগে, ছেলে এমন করে বারবার তাকাচ্ছে কেন? উনি গলা জোর লাগিয়ে আরফানকে ডাকলেন। বাবার ডাক শুনে আরফান সেদিকে এগিয়ে যায়। শাহাবুদ্দিন খান ছেলের দিকে তাকিয়ে থাকে।
ছেলেটা যেন হঠাৎ করে বড় হয়ে গেল। এই তো বছর কয়েক আগেও কাঁধ নিয়ে হেঁটেছেন, অথচ এখন বসে দু কথা বলা হয় না। ছেলে মেয়ে বড় হবার সাথে সাথে কি বাবা মায়ের সাথে দূরত্ব বেড়ে যায়? শাহাবুদ্দিন অবশ্য ছেলের সাথে মিশার সর্বাত্মক চেষ্টা করেন। আরফান কাছে আসলে উনি বলল, তোমার লেখাপড়া কেমন চলছে আব্বু? ভালো। প্রতি সপ্তাহে বাড়িতে আসার কারণ কি? বাবার থেকে পাওয়া এমন প্রশ্নে আরফান থমকে যায়, জুৎসে উত্তর দিতে ভুলে যায়। মিথ্যা সাজিয়ে বলল, বাড়িতে আসলে ভালো লাগে, মন ফ্রেশ থাকে। বাড়িতে আসার চেয়ে লেখাপড়ায় মনোযোগ দেওয়া বেশি জরুরি না? জি। আমি চাই তুমি ভালো ডাক্তার হও আর আমাদের গ্রামের হসপিটালে বসো। জি বাবা। আচ্ছা যাও, বাড়িতে কম আসলেই ভালো হবে। আরফান হেঁটে বাগান পেরিয়ে যায়। গেটের কাছে গিয়ে চোখ পাকিয়ে নিনিয়ার দিকে তাকায়। সে আসলে এই মেয়েকে বুঝতে পারে না। আজব এক মেয়ে, এত ছোট অথচ আরফানের ধারণা এই মেয়ের হাড়ে হাড়ে শয়তানি। এই যে এখন পথে দাঁড়িয়ে হাসি মুখে তার জন্য দাঁড়িয়ে আছে, এসব কেন করে? আরফান বেশ বুঝে, নিজে যেমন আরেকজনের জন্য চাতক পাখির মতো অপেক্ষা করে থাকে, তাকে দেখার জন্য ব্যাকুল হয় নিনিয়ার মাঝে। সে এসব দেখতে পায়। আরফান বিরক্ত, দাদির আদরে নাচতে বলে কিছু বলতেও পারে না। সে হেঁটেই চলে যায়। নিনিও তার পায়ের সাথে পা মিলিয়ে হাঁটে। আরফান না বোঝার ভালো করে বলল, কই যাবি? কোথাও না। বাড়ি যা। নিনিয়া ভেসে চলে যায়। মন মনে ভাবে ভবিষ্যতে আরফানই তার হাজবেন্ড হবে। এখন পাত্তা না দিয়ে লাভ নাই। সুফিয়া খানম সারা জীবন আরাম আয়েশ করে এই দিন পার করে দিয়েছে। বিয়ের পরে কখনো স্বামীর বাড়িতে গিয়ে থাকেননি। বাবার বাড়িতে রাজ রানীর মতো জীবন কাটিয়েছে। তার মায়ের ওপর কথা বলার সাধ্যই কারণে উনি যেমন বলবে তেমন হবে। দুই ভাইয়ের বউ কখনো শাশুড়ির উপরে কথা বলে না। বড় বোন হিসেবে দুই ভাই আর ভাইয়ের বউরা বেশ মান্য করে চলে। আজকাল ওনারা মনে হয় এক সুপ্ত বাসনা জন্মেছে। মেয়েকে দূরে বিয়ে দেওয়ার চেয়ে আপন মানুষের কাছে বিয়ে দিয়ে এই বাড়িতে রাখতে পারলে মন্দ হয় না। সুফিয়া খানম নিজের মতো পরিকল্পনা করে রেখেছেন, সময় মতো তা বাস্তবায়ন করতে পিছপা হবেন না। তিতির প্রাইভেট করে বাড়ি ফিরছিল, আর মনে গুনগুন করে গান গাইছে। হঠাৎ রাকিব নামের ছেলেটা তার পথ আটকে দাঁড়ায়। তিতির থমথমে মুখে বলল, পথ আটকেছিস কেন? তোকে কিছু বলার আছে। তিতির আন্দাজ করে নেয় রাকিব নামের ছেলেটা কি বলতে চায়। ক্লাসমেট হিসেবে এতদিন তিতির এইটুকু বুঝতে পেরেছে যে রাকিব আসলে তাকে পছন্দ করে, কিন্তু সাহস করে আগাতে পারছে না। তিতির কিছু কটু কথা বলার জন্য মুখ খুলবে, ঠিক তখনই দেখে আরফান সিএনজিতে করে যাচ্ছে। রাস্তায় তিতিরকে কোনো ছেলের সাথে কথা বলতে দেখে তার ভ্রু কুঁচকে যায়। আরফানকে দেখে তিতির তার মুখের কথা টুপ করে গিলে নেয়। কটু কথা বলার পরিবর্তে মুখে ফুটে ওঠে মিষ্টি হাসি। চোখের তারায় খেলে যায় এক আকাশ পরিমাণ উৎসাহ। আরফানের হাত মুষ্টিবদ্ধ হয়। চলন্ত গাড়ি থেকে তিতিরের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে। তিতিরের পাশে দিয়ে শো শো গতিতে গাড়িটা চলে যাওয়ার পরে তিতির রাকিবকে বলল, শোন, তুই যা ভাবিস তা ভুলে যা। আমার ভাইয়া শুনলে তো হাত পা ভেঙে দিবে। হাত পা ভাঙবে কেন? আমরা কি ফেলানো নাকি? তাদের সাথে আত্মীয়তা করার রহম আমাদেরও আছে। তা হয়তো আছে, কিন্তু আফরান ভাইকে চিনিস? ওনার মা সামলানোর ক্ষমতা নেই। তুই ওনার ভয়ে প্রেম করবি না। তিতির অন্যমনস্ক হয়ে ভাবে, তাই তো উনি কে যে ওনাকে ভয় করে চলতে হবে। তার যেভাবে ইচ্ছা সেভাবে চলবে। কিন্তু পরক্ষণে মনে পড়ে আরফান ভাই জানতে পারলে তাকে ভয়ানক সব শাস্তি দেবে। কিছুক্ষণ আগে যেটুকু দেখেছে তাতে তো অবস্থা বেগতিক হবে। তিতির আর কিছু না বলে হন হন করে বাড়ির উদ্দেশ্যে চলে যায়। বাড়িতে যাওয়ার পরে তিতির ঘুমিয়ে যায়। আরফান বাড়িতে নেই, মানে বিন্দাস জীবন। এই সন্ধ্যায় কুম্ভকর্ণের মতো ঘুমায়। আরামে ঘুমানোর এক ফাঁকে তার মনে হলো কেউ তার রুমে ঢুকেছে। বিছানার পাশে দাঁড়িয়ে আছে। তিতির চোখ খুলে তাকায়। বিছানার পাশে আরফানকে দাঁড়িয়ে থাকতে দেখে সে লাফিয়ে ওঠে। ঝটপট বলল, আপনি জাননি? না। তিতির ভেবেছে আরফান আজকে যা দেখেছে আবার ঢাকা থেকে বাড়ি ফিরতে আসতে সব ভুলে যাবে। কিন্তু এই বান্দা যে আজকেই ফিরে এসেছে, কিন্তু কেন? তিতির ভ্রু কুঁচকে বলল, কেন? এই কাপড়গুলো ধুয়ে দে। আমাকে দিয়ে কাপড় ধোয়ানোর জন্য আপনি ফিরে এসেছেন? ধুয়ে দিবি কিনা বল। না, জীবনেও না। আমি কি আপনার চাকর নাকি? না, তুই আমার চাকর না, কিন্তু না ধুলে চাচুর কাছে এমন প্যাচ লাগাবো যে বাড়ি থেকে বেরোনো বন্ধ হয়ে যাবে। রাস্তায় ছেলেদের সাথে কথা বলা না। তিতির থমথমে মুখে ওনার দিকে তাকিয়ে আছে। আরফান যেমন হুমকি দেবে তা জানা ছিল না। এতগুলো কাপড়ের দিকে তাকিয়ে তিতির বলল, কাপড় ধুয়ে দিলে?
কিছু বলবো না। তিথি থমথমে মুখে কাপড় হাতে তুলে নেয়। জীবনে অশান্তি আনার জন্য এই একজনই যথেষ্ট। আরফানের দিকে রক্তচক্ষু নিক্ষেপ করে চলে যায়। আরফান তিতির বিছানায় শুয়ে পড়ে। ছাদের দিকে দৃষ্টি নিবন্ধ করে বলে, আমাকে ছাড়া অন্য কারোর সাথে কথা বলতে দেখলেও আমার সহ্য হয় না মেয়ে। আর তুমি কি না হেসে হেসে কথা বলার সাহস করো? তুমি নিজেও জানো না আমি কত উন্মাদ হতে পারি। এত বছর ধরে সযত্নে লালন করা ভালোবাসা জমিয়ে রেখেছি কার জন্য? আমি যেমন পাগল হয়েছি তোমাকেও এমন পাগল বানাবো। আরফান দীর্ঘশ্বাস ছাড়ে। আজকাল ঢাকায় চলে গেলে এত চিন্তা হয়, অথচ তার এই চিন্তার কারণ মেয়েটা বুঝেই না। ইস, তার তিতিটা এত বোকা, একটুও বুঝে না। জানালার গ্রিলে মাথা ঠেকিয়ে দূরের গাছপালার দিকে বেখেয়ালি দৃষ্টি মেলে মরিয়া তাকিয়ে আছে। সে গাছপালা দেখছে নাকি কি দেখছে তাও ও দৃষ্টি থেকে বোধগম্য হচ্ছে না, কেননা তার চোখের ভাষা যে বড়ই শূন্য। মুখে আকাশ পরিমাণ ব্যথার ছাপ স্পষ্ট। না পাওয়ার হাহাকারে হৃদয় দগ্ধ। দুটো হলুদ পাখি একটা ডালে বসে আছে। একটা পাখি আরেকটা পাখির কাছে ঠোঁট নিয়ে কিচির মিচির করাতে পাখিটা উড়ে যায়। সাথের পাখিরও পিছু পিছু যায়। এই দৃশ্যটা দেখে মরিয়া দীর্ঘশ্বাস ফেলে। পাখিটা তো তার ডানার সাহায্যে উঠতে যেতে পারলো, কিন্তু সে উঠবে কিভাবে? তার যে যোগাযোগের সব রাস্তাই বন্ধ। এই যে কোনো কথা না, যোগাযোগ না, একলা একা দিন কাটাচ্ছে। তার কেমন লাগে তা কি নিষ্ঠুর মনে পুরুষ জানে? সবার কাছে শান্ত উপাধি পাওয়া মেয়েটা দরজা আটকে মুখে হাত চেপে কাঁদে। এর অবসান কোথায় থাকে মাহমুদ জানে? মারিয়া দীর্ঘশ্বাস ছাড়ে। মাহমুদ তার চাচার বড় ছেলে, বর্তমানে ঢাকা ইঞ্জিনিয়ারিং এ পড়ছে। মারিয়া ছোটবেলায় মাহমুদকে আরফানের মতোই ভাই হিসেবে মানত, কিন্তু বড় হওয়ার পর বুঝতে পারে সে মাহমুদকে ভাই হিসেবে মানতেই পারছে না। মাহমুদকে ঘিরে হাজারো স্বপ্ন মনের গোপন কুঠুরিতে ডানা ঝাপটায়। মাহমুদকে দেখলে ঘুমিয়ে থাকা মনের রঙিন প্রজাপতির ঝাঁক উড়াউড়ি করে। আশেপাশে থাকলে অসহ্য সুখে পাগল পাগল লাগে। ভীষণ ভয়ঙ্কর বেপরোয়া ইচ্ছায় হৃদয় ক্ষণে ক্ষণে কেঁপে ওঠে। একসময় মারিয়া আবিষ্কার করে সে প্রেমে পড়েছে। হাত পা ভেঙে যাচ্ছে তাই ভাবে মাহমুদকে নিজের মনের সবটা দিয়ে ফেলেছে। মাহমুদকে ভেবে দিন রাত কাটাচ্ছে। মাহমুদ বিচক্ষণ ছেলে। মারিয়ার তাকানো কথাবার্তা অতিরিক্ত খেয়াল রাখা দেখলেই মুচকি হাসি আর কানে কানে বলে যায় ভীষণ ভুলের ইঙ্গিত। মাহমুদ মাথা নাড়ে। অবুঝের মতো কাজ করা যাবে না। মারিয়া তার বোন, সে মারিয়াকে ডেকে পাঠায়। ঘন কালো মেঘের গুরুম গুরুম ডাকের মাঝে বিশাল ছাদের এক কোণায় মারিয়া মাহমুদের সামনে দাঁড়িয়ে আছে। মারিয়া শতভাগ নিশ্চিত যে মাহমুদ তাকে জরুরি কিছু বলবে। মাহমুদ তাকে জরুরি কথাই বলেছে। এসব আবল তাবলি চিন্তা মাথা থেকে সরাতে বলেছে। সে তার সবটা চেষ্টা কাজে লাগিয়ে মারিয়াকে বোঝাতে চেয়েছে। মারিয়া বুঝেছে কিনা কে জানে, কিন্তু এরপর তাকে মাহমুদ বাড়ি আসলে সে সামনে যেত না। গভীর রাতে সবাই যখন ঘুমে মগ্ন, তখন পা টিপে টিপে মাহমুদের রুমে হাজির হতো। ভীষণ যত্ন নিয়ে ছুঁয়ে দিত মাহমুদের চুল। মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতো ঘুমে মগ্ন মানুষটার দিকে। আদর নিয়ে যত্ন নিয়ে মাহমুদের প্রতিটা জিনিস ছুঁয়ে দিত। মাহমুদ বাড়ি গেলেই মারিয়া এমন করতো যেন তার অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু একদিন মাহমুদের গেঞ্জি গালে লাগিয়ে চুপচাপ দাঁড়িয়েছিল। তখন পেছন থেকে শুনতে পায় মাহমুদ বলছে, আর কখন আমার রুমে আসবে না মারিয়া? মারিয়া জ্বলে যায়। রাগে মাহমুদের গমগম কণ্ঠে আত্ম আর আত্মা কেঁপে ওঠে। কাপা গলা বলল, আমি তো আপনাকে জ্বালাই না। মাহমুদ উঠে আসে। মারিয়া থেকে যথেষ্ট দূরত্ব রেখে দাঁড়ায়। আমি বলেছি আসবে না, সুতরাং আসবে না। মারিয়া কিছু বলতে যাবে তার আগে মাহমুদ চাপা হুঙ্কার দিয়ে বলল, বেরিয়ে যাও বেয়াদব মেয়ে। সেই যে বেরিয়ে গেল। আজ অবধি মারিয়া আর ওই রুমে যেতেই পারেনি। যাবে কিভাবে? মাহমুদ তো বাড়িই আসে না, আর রুম সবসময় তালাবদ্ধ থাকে। মাহমুদ যে মারিয়ার কারণে বাড়ি আসে না তা সে জানে। অতীতের স্মৃতি বিচরণ করে মারিয়ার চোখ বেয়ে পানির ধারা দূরত্ব গতিতে ছুটে যায়। আজকে সে নিজেকে একটু আটকাতে পারছে না। মোবাইল হাতে নিয়ে মাহমুদকে ফোন দেয়। এমন কোনো দিন নেই সে মাহমুদকে ফোন দেয় না, কিন্তু সবসময় বন্ধ করে রাখে। আজকে ভাগ্য তার সহায় ছিল বলেই হয়তো খোলা পেল। মাহমুদ গম্ভীর গলায় বলল, হ্যালো। মারিয়া মনোযোগ দিয়ে মাহমুদের কণ্ঠের কথাগুলো নিজের বুক পিঞ্জিরায় গেঁথে নিল। ওনার কণ্ঠ শুনে তার গলায় কান্নার দল বেঁধে ছুটে আসে। উনি তাকে আহ্লাদে কিছু বলেন। ওনার কণ্ঠ শুনে তার গলায় কান্নার দল বেঁধে ছুটে আসে। উনি তাকে আহ্লাদে কিছু বলেনি যে এত আবেগী হয়ে মন খুলে কাঁদতে হবে। কিন্তু মারিয়ার ভীষণ কান্না পেল। বুকে জমিয়ে রাখা সবগুলো কষ্টতলা পাখি বেরোতে লাগলো। মাহমুদ বিরক্ত হয়ে বলল, ফ্যাসফ্যাস করছো কেন? আপনি বাড়ি আসেন না কেন? তা তুমি ভালো জানো
প্লিজ বাড়ি আসেন। তোমার মাথা থেকে ফালতু ভাবনাগুলো দূরে সরাও, তখনই আসবো। পারছি না তো, ভীষণ কষ্ট হয়। পারবে, মানুষ প্রাণ এমন কিছু এই পৃথিবীতে নেই। সম্ভব না, আপনাকে এত ভালোবাসি যে। মারিয়ার কথা অসম্পূর্ণ থাকতেই মোবাইলের সংযোগ বিচ্ছিন্ন হয়। সংযোগ বিচ্ছিন্ন হওয়ার টুকটুক আওয়াজের সাথে মারিয়ার বুকটাও ভেঙে যায়। তিতির আজকাল খেয়াল করেছে আরফান তাকে বেশ গুরুত্ব দেয়। পরিবারের সবার সামনে কোনো আবদার রাখলে কেউ যদি না মানে, তো আরফান কিভাবে যেন সবাইকে রাজি করায়, অথচ মুখে মুখে সারাক্ষণ তিতিরের সাথে রাগ দেখায়। আজকাল আরফানের তাকানোতে তিতিরে বুক রাগ লাগে। সব ছেলে কি এমন করে তাকায়, নাকি একমাত্র আরফানই তার দিকে এমন মায়া ভরা চোখে তাকায়? কলেজে যাওয়ার পর বান্ধবীরা আরফানের ফোন নাম্বারের জন্য ধরেছে। যেভাবেই হোক আরফানের সাথে কথা বলাতেই হবে। তিতির বলল, উনি এত রাগী, ওনার সাথে কথা বলে কি করবি? রাগী? তাতে কি, তুই জানিস না রাগী ছেলেরাই বউদের বেশি ভালোবাসে। আমার সাথে সেট করাই দে দোস্ত, আমি শুধু ওনাকেই চাই। সাইমা কথাগুলো স্বাভাবিক হলো কেন জানি তিতিরের গায়ে আগুন ধরে যায়। রাগী গলায় বলল, তুই কেন বউ হতে যাবি? সর সামনে থেকে। আরে চাতুস কেন, বউ হলে ক্ষতি কি? না, তুই বউ হতে পারবি না। তাহলে কে বউ হবে? তুই? তিতির থমকে যায়। মনের আকাশে কল্পনা করে নেয় সে তিতিরের বউ। তারপর এক ছটকায় মাথা নেড়ে বলল, অসম্ভব। সারাদিন তোর পিছনে ঘুরে আমার মনে হয় চান্দু তোর জালেই ফাইসা গেছে। তিতির কখনো এসব ভাবেনি। সে ভাবাচাকা খেয়ে বলল, কি বলিস? তুই খেয়াল করিস না? সে আমার ভাই। হ্যাঁ, চাচাতো ভাই। কিন্তু ভাই তো। সমস্যা নেই, এই ভাই থেকে সাই বানাবো, বুঝলি? নো প্রবলেম। তিতির আর কোনো কথা বলেনি, চুপচাপ কলেজ শেষ করে বাড়ি এসেছে। মারিয়া হাজারটা কথা বলেও মুখ দিয়ে কোনো কথা বের করতে পারেনি। তিতির সারাক্ষণ এগুলো ভাবছে, আর কেমন একটা অস্বস্তি কাটার মতো গলায় আটকে আছে। আজকে প্রায় 20 দিন হতে চললো আরফান বাড়ি আসেনি। আজকে এসেছে। তিতির ভাবনার ডানা রং লাগাতেই বুঝি আজকে মহারাজার বাড়িতে আসা। অতি সাহস নিয়ে তিতির আরফানের রুমের সামনে যায়, কিন্তু আরফান রুমে নেই। রুমে না পেয়ে বাহিরে বাগানে যায়। সেখানে আরফান সবার সাথে বসে আছে। তিতিরকে দেখে আরফান নড়ে চড়ে বসে। তিতির অন্যদিনের মতো মোটেও হইচই করছে না, বরং শান্ত হয়ে বসে আছে। বারবার আরফানের দিকে তাকাচ্ছে। আরফানের চোখে দৃষ্টির মাঝে যেন হাজারো কাব্য ফুটে আছে, কিন্তু এসব তিতিরের বোধগম্য হচ্ছে না। সে সবার সাথে কথা বললেও চোখ কেবলমাত্র তিতিরের উপরেই নিবিদ্ধ। তিতির সবার দিকে তাকানোর পাশাপাশি আরফানের দিকেও তাকাচ্ছে। তারপর তিতিরের দম আটকে আসে। বুকের ভেতর ফুসফুস, তার শ্বাসকার্য থামিয়ে দিতে চায়। অজানা আতঙ্কে ধরফর করে ওঠে বুকের পাখি। সে যা ভাবছে আসলে কি তাই, নাকি সবটাই ভ্রম? সে বেখেয়ালে মাথা নেড়ে বলল, অসম্ভব। মাঝরাত। আরফান বারান্দা দাঁড়িয়ে আছে। পাশের রুমে তার প্রাণ ভোমরা ঘুমিয়ে আছে। আরফানের পরিণত বয়স, মাথায় হাজার উল্টা পাল্টা চিন্তা ঘুনে পোকার মতো কিলবিল করছে। আরফান দীর্ঘশ্বাস ফেলে। তার ইচ্ছেগুলো বড়ই অবাধ্য। আজকাল লাগামহীন ঘোড়ার মতো বেসামাল ভাবে ছুটে যায়। সে ডাক্তারি পড়ছে। সাথের মেয়ে সহপাঠীগুলো দেখতে খুব সুন্দর। মাঝে মাঝে কয়েকজন তাকে ভালোবাসার জালে আটকানোর চেষ্টা করে। তার সাথে ঘনিষ্ঠ মুহূর্ত কাটাতে চায়, কিন্তু এত সৌন্দর্য কাছে টানার হাজারো আগতি দূরে ঠেলে দেয় শুধুমাত্র এই মেয়েটার জন্য। ছোটবেলা থেকে তিতিরকে কেমন আপন লাগতো নিজের মনে হতো। তখন ব্যাপারটা স্বাভাবিক লাগলেও একটুখানি বড় হবার পরে সে বুঝতে পারে এটা মোটেও স্বাভাবিক ব্যাপার না। সে আসলে এই পৃথিবীর প্রেমে পড়ে গেছে। শুধু প্রেমে পড়া বলে ভুল, সে আজন্ম পাগল হয়ে গেছে। যে পাগলের পাগলামি তিতিরে ভালোবাসার পরশ ছাড়া ভালো হবে না। তাছাড়া আরফান ভালো হতে চায় না, বরং তিতিরকে নিজের করে পেয়ে গেলে পাগলামির পরিমাণ বাড়াতে চায়। ভালোবাসার পাগলামিতে ছোট পাখিটাকে ছাড়খাড় করে দেওয়ার প্রয়াস বুকের ছোট কোটরিতে আস্তে আস্তে জমা হচ্ছে। বারান্দার বাইরে লাগানো বেরি ফুল থেকে ভুরভুর করে সুগন্ধ আরফানের প্রেমে দগ্ধ হৃদয় আরো পাগল করা করে দিচ্ছে। তার কেমন নেশা যেন লাগছে। মনে হচ্ছে এখন যদি তিতিরকে কাছে পেত তাহলে আদরে ভালোবাসায় ঠিক কাটিয়ে ফেলতো। আরফান চোখ বন্ধ করে বারান্দার গ্রিলে মাথা ঠেকায়। ফোঁস করে নিঃশ্বাস ফেলে দাঁড়িয়ে থাকে। তিতির হাত বাড়িয়ে মোবাইল হাতে নেয়। রাত 2টা বেজে, তখন চোখের তারায় এক রত্তি ঘুম নেই। ভেতরটা কেমন ছটফট করছে। এর আগে কখনোই তার এমন অসহ্য অনুভূতি হয়নি। সবসময় নিশ্চিত মনে ঘুমাতে পেরেছে, কিন্তু আজকের রাতটা সম্পূর্ণ ভিন্ন।
এতদিন কোনো হাবার জগতে বাস করতো, ভাবতেই কেমন লাগছে। আরফানের শাসন, বকা, অকারণে কথা কাটাকাটি, লুকিয়ে চুরিয়ে দেখা, এসব সে কখনোই খেয়াল করেনি, কিংবা খেয়াল করার কোনো কারণই খুঁজে পায়নি। কিন্তু আজকে বেখেয়ালে তার প্রতি আরফানের নরম অনুভূতি দেখে তিতিরের ছোট হৃদয়ে পাহাড়ের 1000 মিটার উচ্চতা টাঙানো দোলনার মতো হু হু করে দুলে ওঠে। কেমনতর ভয়ে গলা শুকিয়ে আসে। আরফান তার দিকে ভালোবাসার উষ্ণ দৃষ্টি তাকাতে ভাবতেই বারবার চোখ বন্ধ করে যাচ্ছে। এটি কি লজ্জা, নাকি ভয়, নাকি সংশয়, তা সে জানে না। শুধুমাত্র এটা জানে এখন তাকে আরফানের থেকে লুকিয়ে বাঁচতে হবে, না লুকালে আরফান তাকে শেষ করে দেবে। হাজারো চিন্তার অবসান ঘটিয়ে ভোরের দিকে তিতির ঘুমিয়ে যায়। এরপর মাস চলে যায়। আরফান বাড়ি আসে, তিতির আরফানের সামনে যায় না, এক প্রকার লুকিয়ে বাঁচে। যদি সামনে পড়ে যায় আস্তে করে পাশ কাটিয়ে চলে যায়। তিতিরের উপেক্ষা আরফানের চোখে লাগে। আগে বাড়িতে আসলে তিতিরে হইচই শোনা যেত, আর এখন এমন নিষ্প্রাণ হয়ে থাকে কেন, এটাই সে বুঝে আসে না। মেয়েটার হঠাৎ এই পরিবর্তন বাড়ির সবাই যেন দেখছে না, কেননা সবাই বেশ স্বাভাবিক। আরফানের মনে হয় তিতির সবাইকে না, বরং শুধুমাত্র তাকে উপেক্ষা করছে। আর তিতিরের এমন ব্যবহার তাকে মানসিক অশান্তি দিচ্ছে। বাড়িতে যে সুখটুকুর জন্য আসা হতো, তা যেন দুঃখে রূপে প্রকাশ পাচ্ছে। রাতের খাবার খাওয়ার জন্য সবাই যখন টেবিলে বসেছে, তখন তিতির চুপচাপ নিজের খাবার গলধিকরণ করতে ব্যস্ত। পাশের একজোড়া গাঢ় চোখ যে তাকিয়ে দেখছে, সে ব্যাপারে অজ্ঞ হলেও না বুঝার ভান করে জলদি নিজের খাবার খেয়ে যাচ্ছে, যেন টেবিল থেকে যেতে পারলেই সে বাঁচে। আরফান আর চোখে সবটাই পর্যবেক্ষণ করে ভয় নিশানা খামচে ধরে পড়ে যায়। তার হওয়া পাখি কি অন্য কেউ দখল করে নিল? তা না হলে একটা মেয়ে এত দ্রুত কিভাবে পাল্টে যাবে? সে শুনেছে মেয়েরা প্রেমে বললে নাকি পরিবারকে সময় দিতে চায় না, সারাদিন বদ্ধ রুমে থাকতে পছন্দ করে। সবাই খাবার খেয়ে যে যার রুমে চলে যাওয়ার পর আরফান ছাদে যায়, মোবাইল বের করে তিতিরকে ফোন দেয়। আজকে এর সমাধান বের করবেই। তাকে এত উপেক্ষা কেন? মেয়েটাকে তাকে বাঁচতে দেবে না? এভাবে কি বাঁচা যায় নাকি? আজকে এর একটা ভিত করতেই হবে। আরফানের ফোন পেয়ে তিতিরের শ্বাস বন্ধ হয়ে যায়। গত 1 মাস ধরে মনের গোপন ঘরে জন্ম হওয়া ভাবনাটা বেশ যাচাই বাছাই করা হয়েছে, কিন্তু প্রতিবারই পজিটিভ রিভিউ পেয়ে ভয়ে আরো কুকড়ে গিয়েছে। আবার নিজেকে এটাও বুঝিয়েছে যে সব মনের ভুল। চাচাতো ভাই বোন হয়, তারা তাকাতেই পারে, এটুকু কি? হয়তো তার আবেগ প্রবণ মন বেশি চিন্তা করে ফেলেছে। 1 মাস যাবৎ সে আরফানকে উপেক্ষা করেছে, যদিও আরফান মুখে কিছু বলেনি, কিন্তু তার সুচালো দৃষ্টি তিতির ঠিকই দেখেছে। তারপর সে আগের মতো স্বাভাবিক হতে পারেনি। আরফানের কথা ভাবতে ভাবতে তিতিরের মনেও হাজারো দুষ্ট চিন্তা এলোমেলো ঘুরে যায়। লজ্জায় কাঁপিয়ে দিয়ে যায় তিতিরের ছোট দেহ। তিতির আবারও ফোনের মৃদু রিনিচিনি শব্দে চমকে ওঠে। আরফান এনে 15 বার ফোন দিল, কিন্তু একটা বারও তিতির ফোন ওঠায়নি। সে ফোন যেমন উঠাবে না, তেমন আরফানও যেন ফোন দেওয়া বন্ধ করবে না। অগত্যা নিরুপায় হয়ে তিতির ফোনটা রিসিভ করে তার কানের সাথে লাগিয়ে নেয়। উপাস থেকে ঘন গলায় এক পুরুষালী কণ্ঠ কেমন মায়াময় আবেগ মিশিয়ে ডাকে, তিতির। আরফানের এমন নেশামাখা ঘন গলার স্বর তিতিরের আগে কখনো শোনার ভাগ্য হয়নি, অথবা এমন করে শোনেনি। আজকে আরফানের গলার স্বর শুনে তিতির কেমন কেঁপে ওঠে। বুকের হৃৎপিণ্ড ধিম ধিম করে তার গতিবেগ বাড়িয়ে দেয়। মুহূর্তে গলার থেকে বুড়োর মুখ শুকিয়ে কাঠ হয়ে যায়। কথা বলার সর্বশক্তি যেন নিমেষে উধাও হয়ে যায়। আচ্ছা, সে কি ডাক্তারের প্রেমে পড়ে যাচ্ছে? নিজের আবল তাবল চিন্তায় নিজেই মূর্ছা যায়। হুঁশ ফিরে আরফানের কথা। আমার কথা শুনতে পাচ্ছিস? হ্যালো তিতির। জি ভাইয়া, বলুন। কি করছিস? পড়ছি। এত রাতে পড়ছিস? সামনে পরীক্ষা তো, তাই। ভালো মেয়ে হয়ে গেছিস। আরফানের কথায় তিতির কি প্রতি উত্তর দেবে ভেবে পেল না। সে বলল, হ্যাঁ আচ্ছা, তাহলে রাখি। না, ছাদে আয় তো। এত রাতে? হ্যাঁ, কোনো সমস্যা? আগেও অনেকবার সে আরফানের সাথে ছাদে দুষ্টুমি করেছে, কিন্তু আগের অনুভূতি আর এখনের অনুভূতি সে সম্পূর্ণ ভিন্ন। সে বলল, সকালে দেখা করব। তাহলে আমি তো রুমে আসি। না না। তাড়াতাড়ি আয় তিতির। কেন ভাইয়া? আমি খুব অসুস্থ, তাই। তাহলে কি বড় মাকে জাগাবো? তাড়াতাড়ি আয় তিতির। কেন ভাইয়া? আমি খুব অসুস্থ, তাই। তাহলে কি বড় মাকে জাগাবো? তোকে এত পাকরামি করতে বলেছে কে? তুই আয় কুইক। তিতির কিছু বলার আগেই ফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়। তিতির ধীর পায়ে ছাদের দিকে যায়। শীতেকোঠে জ্বালানো ছোট লাইটের আলো ছাদের নিকষ কালো অন্ধকার দূর করে দিয়েছে। সে আলোয় তিতির ছাদের এক কোণে আরফানকে আবিষ্কার করে। আলতো পায়ে এগিয়ে যায় সেদিকে। তিতিরের উপস্থিত টের পেয়ে আরফান তিতিরের দিকে ফিরে তাকায়।
নিশ্চুপ হয়ে কিছুক্ষণ সামনে দাঁড়ানো রমণীকে পর্যবেক্ষণ করে। আরফানকে কিছু না বলে এমন করে তাকিয়ে থাকে দেখে তিতির হাফ সাফ করে ওঠে। তিতিরের অস্বস্তি বুঝতে পেরে আরফান অন্যদিকে তাকায়, তারপর বলল, কেমন আছিস? এক বাড়িতে থেকে এমন প্রশ্নে তিতির চমকায়, মাথা নাড়িয়ে আলতো স্বরে বলল, ভালো। আরফানের মনে হলো এবার অনুভূতি প্রকাশের সময় এসেছে। আর কত এই পাথরের মতো গভীর ভালোবাসা একা একাই বয়ে বেড়াবে? সে সোজা সাপটা প্রশ্ন করলো। এমন ব্যবহার করার মানে কি? তিতির যা ভয় পাচ্ছিল ঠিক তাই আরফান আর ভাবনা অনুযায়ী এগোচ্ছে। সে না বোঝার ভান করে বলল, কি ব্যবহার? আরফান অন্ধকার থেকে চোখ সরিয়ে তিতির দিকে তাকায়। তাকে তাকাতে দেখে তিতির অন্যদিকে তাকিয়ে নেয়। তুই বুঝিস না? কি বুঝবো? আমাকে এমন এড়িয়ে যাচ্ছিস কেন? কই এড়িয়ে যাচ্ছি? যাচ্ছিস না? না। আমার দিকে তাকিয়ে বল। তিতির আরফানের দিকে তাকায়, মায়াময় গভীর চোখে দৃষ্টি তাকে ঘুরে নিয়ে যাচ্ছে। সে বলল, কি বলবো? আমাকে উপেক্ষা কেন? এমনি। ঢাকা থেকে এত জার্নি করে এই উপেক্ষার জন্য আসি? কেন আসেন? কেন আসি তুই বুঝিস না? কি বুঝবো? আমার সুখটা এভাবে কেড়ে নিচ্ছিস কেন? আমি কিভাবে সুখ কেড়ে নিলাম? বুঝেও না বোঝার ভান করবি না। আপনি কি বলছেন? কিছু না। তিতির কি বলবে ভেবে পায় না। অতঃপর আস্তে করে আরফানকে ডাকলো, ভাইয়া। রুমে যা। তিতির পুরুষটার দিকে তাকিয়ে থাকে। হঠাৎ সে খেয়াল করে আরফানের কাছে থাকতে তার ভীষণ ভালো লাগছে। নিঝুম রাত, হালকা ঠান্ডা বাতাস, এতদিনে চাপা অশান্তি যেন নিমিষে কেমন সুখ সুখ ভাবে তাকে আলোড়িত করছে। ছাদ থেকে যেতে একটু ইচ্ছা করছে না, বরং মাথার ভয়ঙ্কর সব ছেলে মানুষের চিন্তা ঘুচিয়ে যাচ্ছে। হাত পা শিরশির করে তাকে সাহস দিচ্ছে, কাছে যাওয়ার বাহানায় উস্কে দিচ্ছে। কিন্তু পুরুষটিতে নিজেই তাকে চলে যাওয়ার জন্য বলেছে, সেখানে সে থাকবে কিভাবে? তিতির আস্তে করে বলল, চলে যাব। তিতিরের কণ্ঠে আরফান তিতিরের দিকে তাকায়। এমন অশান্ত অগোছালো আরফানকে তিতির চিনেই না। আরফানের চোখের দিকে তাকিয়ে তিতিরের কেমন সুখের ঘন্টা ঝনঝন করে বেজে উঠল। কেঁপে উঠলো ছোট দেহ। আরফান আর তিতির একে অপরের দিকে তাকিয়ে আছে। আরফান কিছু বলার আগেই তিতির চলে যেতে চায়। ভয়ঙ্কর কিছুর আশঙ্কা তাকে দোলা দিচ্ছে, কিন্তু পা দুটো বড় সর্বনাশ, একদম নড়তে যাচ্ছে না। হঠাৎ তিতিরের সামনে আরফান ঝড়ের গতিতে এসে উপস্থিত হয়। তিতিরকে কিছু বুঝে ওঠার আগে নিজের সাথে আঁকড়ে ধরে তিতিরের ছোট দেহ। তিতির কেঁপে ওঠে, দম বন্ধ করে নেয়। আরফানের মাথায় যেন এতদিনে সব নেশা একসাথে চেপে এসেছে। জগৎ, সংসার, সম্পর্ক সবকিছুর কথা ভুলে আনন্দ করে চুমু খায় তিতিরের নরম ঠোঁটে। পরপর কয়েকটা চুমুকে থেমে যায়। আচ্ছা ভাবে তিতিরের প্রতিক্রিয়া বোঝার চেষ্টা করে। তিতিরকে চুপচাপ থাকতে দেখে আরেকটা মিষ্টি চুম্বন দেয়। আরফানের এমন হঠাৎ আক্রমণে তিতিরের বুকে নতুন জোয়ার এনে দেয়। তাকে পরিচয় করে দেয় ভালোবাসার এক অনন্য সুখের সাথে। বালিকার বুকে সমুদ্র উত্তাল ঢেউ আছড়ে পড়ে, এলোমেলো করে দেয় তাকে। দুহাত দিয়ে আঁকড়ে ধরে লম্বা বলিষ্ঠ পুরুষটাকে। থেমে যাওয়া ঠোঁটের স্পর্শ আবারও নতুন করে জাগিয়ে দেয়। তিতিরের এইটুকু আহ্বান আরফানকে পাগল করে তোলে। এতদিন জমিয়ে রাখা সবটা ভালোবাসা পাগলের মতো মাথা নাড়া দিয়ে ওঠে। অথচ দুজনের কেউ কাউকে ভালোবাসার কথা বলেনি। বুকের ভেতর অনুভূতি দানা ঝাপটানো কথাই বলেনি। অনুভূতির সূক্ষ্ম বাহুগুলো যেও কাউকে দেখায়নি, কিন্তু তাদের কাছাকাছি আসা হয়ে গেছে মিষ্টি ঠোঁটের কোণে একটু একটা ভালোবাসার ছাপ দৃশ্যমান। আরফান ফিসফিস করে বলল, আমার তিতির পাখি খুব ভালোবাসে সোনা। দীর্ঘ 5 মাস পরে মাহমুদ বাড়ি আসে। বাড়ি আসার প্রচন্ড ইচ্ছা থাকলে সে একবারও বাড়ি মুখো হয় না। সাধারণ সম্পর্ককে সে অন্য নাম দিতে রাজি না, তাছাড়া এটা কখনো সম্ভব না। এতদিন পরে হঠাৎ করে মনটা বাড়ির জন্য আনচান করে ওঠে। এদিকে পড়ালেখাও প্রায় শেষ, তাই তো কাউকে কিছু না জানিয়ে রাতের বাসে করে সকালে এসে বাড়িতে পৌঁছায়। মহিবুল্লাহ খান ছেলেকে পেয়ে খুব খুশি হয়ে যায়। শুধু মহিবুল্লাহ, কোনো বাড়ির প্রত্যেকে খুশি না। বাড়ির বড় সন্তান শাহাবুদ্দিন খান হলেও ওনার ছেলে আরফান জন্ম নেওয়ার আগেই মহিবুল্লাহর ছেলে মাহমুদ জন্মগ্রহণ করেছে। সুতরাং প্রথম বাচ্চা হিসেবে মাহমুদই সবারই প্রিয়। তাছাড়া প্রিয় না হওয়ার কোনো কারণও অবশ্য নেই। মাহমুদ খুব শান্ত ও নিবিড় প্রকৃতির মানুষ। কিছু মানুষ আছে না দেখে প্রচন্ড ভালো লাগে, মাহমুদ তেমন মানুষ। এতদিন পরে নিজের ছেলেকে পেয়ে তানিয়া তার আনন্দে আত্মহারা হয়ে যায়। সেই যে আসার পরে ছেলেকে আঁকড়ে ধরেছে, এখন এভাবে আছে। খুশিতে চোখে পানি চলে আসার উপক্রম। তানিয়ার এমন আহ্লাদীপনায় ওনার শাশুড়ি জয়তুন বেগম বিরক্ত হন। কই, উনিও তো মাহমুদকে ভালোবাসেন, এমন তো করেন না। বিরক্তি গলায় রা রা করে বলল, তুমি তো এমন ভাবে ঝাপটায় ধরে রাখছো, মনে হচ্ছে ছেলে বিদেশ থেকে আসছেন। যাও নাস্তা বানাও,
ছেলেটা সারা রাত জার্নি করে আসছে। তানিয়া আক্তার মাহমুদের দিকে তাকায়। উনি মাহমুদকে জন্ম দিয়েছেন, অথচ ছেলেটা লম্বায় ওনাকেও ছাড়িয়ে গেছে। মায়া ভরা হাতে মাহমুদের গালে হাত দিয়ে বলল, আপনি এসব বুঝবেন না আম্মা। ছোট ছেলে বউয়ের কথাটা জৈতুন বেগমের ঠিক পছন্দ হলো না। উনি ব্রু কুচকে বলল, না না, আমি বুঝবো কেন? আমি কি আর সন্তান জন্ম দিয়েছি? সন্তান তো শুধুমাত্র তোমরাই জন্ম দিয়েছো। যত সব ঢং। শাশুড়ির মাথায় তানিয়া কিছুই মনে করে না। সে তার শাশুড়ির কটু কথায় অভ্যস্ত। মাহমুদ দাদির দিকে তাকিয়ে বলল, দাদি, তুমি ওকে মিস করনি? মাহমুদ কথা শুনে জৈতুন বেগমের মুখে হাসি ফুটে ওঠে। নরক স্বরে বলল, অনেক মিস করেছি ভাই। আমি তোমাকে খুব মিস করেছি। তানিয়া একটা ছেলেকে কি দিয়ে নাস্তা করাবে সেই নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। মাহমুদ ফ্রেশ হতেই রুমে চলে যায়। অনেক দিনের ময়লা রুমে এসে তার এক অজানা শান্তি লাগে। মনের কুড়িতে প্রশান্তিময় বাতাস ছুঁয়ে যায়। নিজ হাতে ছেড়ে ঝুড়ে রুমটা ঠিক করে গোসল করে রুম থেকে বের হয়। সোফায় বসে টেবিলের দিকে নজর যায়। মারিয়া চুপচাপ নিজের খাবার খাচ্ছে। সে এক দৃষ্টিতে মারিয়ার দিকে তাকিয়ে আছে। মারিয়া, এই নামটা সাধারণ হলেও এই নামের মানুষটার আচরণ অসাধারণ। মানুষটা ছোট হলেও নিজেকে নারী হিসেবে প্রকাশ করতে খুব ব্যস্ত। তখনই মারিয়ার চোখের দৃষ্টি সোফার দিকে পড়তে সে স্তব্ধ হয়ে যায়। চোখের গোলক বড় হয়ে তাকিয়ে থাকে। মাহমুদের চোখের গরম দৃষ্টি দেখে মারিয়া মাথা নিচু করে দেয়। তারপর চুরের মতো আবার তাকায়। মারিয়া তাকানোর ভঙ্গি দেখে মাহমুদ মুচকি হাসে। ভবিষ্যতে কি হবে ভেবে হাসির রেখা মুছে যায়। মারিয়া আর খেতে পারে না। খুশিতে নাচতে ইচ্ছা করলে কি আর খাবার পেতে যায়? সে উঠে বিড়ালের মতো পা ফেলে রূপের দিকে ছিল আর মনে মনে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ, এটা যেন সত্যি হয়। মাহমুদ যেন সত্যি বাসায় আসে, এমন স্বপ্ন সে দেখতে চায় না। বাড়ির রুমে এসে আয়নায় নিজেকে দেখে। চেহারাটা দেখতে খুব মলিন আর রুক্ষ লাগছে। এতদিন ছন্ন ছাড়া চলাফেরার কারণে চেহারার অবস্থা খুবই করুণ। তার নিজের ওপর খুব রাগ হলো। আর একটু সুন্দর করে থাকলে তো এই ফকিনের মতো চেহারা নিয়ে মাহমুদের সামনে পড়তে হতো না। সে আলমারি খুলে নতুন জামা বের করে বাথরুমে যায়। আজকে খুব পরিপাটি হয়ে থাকা যায়। সারা রাত কেঁদে তিতিরে ফর্সা গাল লাল টকটকে হয়ে আছে। চোখের অবস্থা আরো করুন, অস্বাভাবিকভাবে ফুলে উঠেছে। কিন্তু সকাল হয়ে গিয়েছে যে এবার তো রূপ থেকে বেরোতে হবে। ইতিমধ্যে তানিয়া আক্তার কয়েকবার ডেকে গিয়েছে। তিতির বাথরুমে গিয়ে মুখে বেশি করে পানির ছাপটা দেয়। আয়না নিজের দিকে তাকিয়ে চোখের পর্দায় ভেসে ওঠে রাতের মুহূর্তটুকু। ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, হঠাৎ করে যাওয়া কাজটায় দুজনেই বিব্রত হয়। আরফান তিতিরের দিকে তাকিয়ে কিছু বলবে, তার আগে তিতির এক অভাবনীয় কাজ করে ফেলে। রাগে দুঃখে ঠাস করে আরফানকে এক থাপ্পড় দিয়ে সরিয়ে দেয়। ভালোবাসার কথা না বলে এমন করে ছুঁয়ে দেওয়ার সাহস হলো কি করে? অথচ ভুলে গেল আরফানের স্পর্শে সে নিজেও সাড়া দিয়েছিল। তাই তো আরফান গভীরভাবে ছুঁয়েছে। তিতিরের এমন কাজে আরফান হতভম্ব হয়ে গেছে। হাত দিয়ে গা ছুঁয়ে ফ্যাল করে তিতিরের দিকে তাকিয়ে আছে। তিতির হিস করে বলল, আপনি খুব খারাপ। তুই খারাপ না? তিতিরে বিবেক প্রশ্নের উত্তর জানে কিন্তু মানতে নারাজ। সে কাঁদে ফুপিয়ে ওঠে, কান্নার তোড়ে কেঁপে ওঠে। মাথা নেড়ে বলল, অসভ্য লোক। আরফান হতবাক, কি বলবে মাথায় আসে না। সে অসহায় গলায় বলল, তুইও তো ঝাপটে ধরলি তিতির। আপনি সুযোগ নিয়েছেন, আমাকে একা ছাদে ডেকে খুব খারাপ কাজ করে ফেলেছেন। আর কখনো আমার সাথে কথা বলার চেষ্টা করবেন না। যদি কোনো রকম চেষ্টা করেন তো আমি বড় আব্বুকে বলে দিব। কান্নারত অবস্থায় তিতির নিচে চলে যায়। ছাদের পরিবেশ ততক্ষণে থমথমে রূপ ধারণ করেছে। ঠান্ডা ঝিরিঝিরি বাতাস স্তব্ধ আরফানকে বিবেকের চরম দংশনে রেখে তিতির পালিয়ে যায়, রেখে যায় আরফানকে। ফজরের আজানের পর আরফান ব্যাগ হাতে রুম থেকে বেরোয়। মায়ের কাছে বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে নিয়ে বেরিয়ে পড়ে। এত সকালে কেন যাচ্ছে এই নিয়ে হাজারো প্রশ্ন করে সালমা বেগম। আরফান জানায়, তার জরুরি কাজ পড়ে গিয়েছে, তা গেলে হবে না, তাই এত সকালে যাওয়া। সালমা বেগম আর এত ঘাটালেন না। আরফান ওরঞ্জলির স্বভাবে, তাই তার কাছে কোনো সন্দেহ লিশমাত্র রইল না। সারা রাত আর এত ঘাটালেন না। আরফান ওরঞ্জলির স্বভাবে, তাই তার কাছে কোনো সন্দেহ লিশমাত্র রইল না। সারা রাস্তা আরফানের মুখ থমথম হয়েছিল। কখন যেন চোখ জ্বালা করতে করতে লাল টকটকে হয়ে গিয়েছে। একে আসলে সুযোগ নিয়েছে। আর তিতির যে তাকে আঁকড়ে ধরে আরো কাছে টানলো সেটা। তিতির রুম থেকে বেরিয়ে সোফায় পুরুষ ভাবার কাউকে বসে থাকতে দেখে ভাবলো এটা আরফান। মাথা নিচু করে পাশ কাটিয়ে চলে যেতে চাইলে তখন সামনে বসা পুরুষ তাকে ডাকে। চিরপরিচিত ভাইয়ের কণ্ঠ শুনে তিতির চমকে যায়। মাথা তুলে ভাইয়ের দিকে তাকে খুশিতে হাসে।
মাহমুদ হাত ধরে আদর বোনকে পাশে বসে। বোনের চেহারার দিকে ব্রু কুচকে তাকিয়ে বলল, কি খবর তিতি পাখির? ভালো। তুমি এতদিন আসনি কেন ভাইয়া? তিতিরের লাল চোখ জোড়া মাহমুদের নজর এড়ায় না। সে সন্ধানী চোখে তাকিয়ে বলল, এখন আসলাম। তিতির হাসে। মাহমুদ বলে, কেঁদেছিস কেন? কাঁদিনি। প্রেমে পড়েছিস? তিথি চমকে যায়, কথা বলার ভাষা হারিয়ে ফেলে। তানি একটা নাস্তা প্লেট দিয়ে দুই ভাই বোনের দিকে এগিয়ে আসে। উনি আটাতেই তিতির ছাড়া পায়। আসন্ন বিপদ থেকে যেন স্বয়ং আল্লাহ তাকে বাঁচিয়ে দিল। উনি এসে মাহমুদকে খাওয়াতে ব্যস্ত হয়ে পড়ে। তিতির আস্তে করে কেটে পড়ে। বড়মার কাছে জানতে পারে যে আরফান ভোরে ঢাকা চলে গেছে। মাহমুদ এসেছে, অথচ আরফান চলে গেল। দুই ভাই দেখাই হলো না, তাই ওনার খারাপ লাগছে। আরফান চলে গিয়েছে এই কথাটা জানার পর থেকে তিতিরের ভুল খারাপের ওজন যেন আরো বেড়ে যায়। দোষ তো আরফানের একার ছিল না, দোষ তিতিরেরও ছিল। কিন্তু সে কিনা সবটা দোষ আরফানকে দিয়ে এত পরিমাণ দোষী বাঁধিয়ে দিল যে ছেলেটা বাড়ি থেকে চলে গেল। তিতিরের দম বন্ধ হয়ে আসে, কান্নার গলায় দলা পাকিয়ে ওঠে। কান্না লুকাতে সবার অগোচরে সে রুমে চলে যায়। তারপর বাঁধ ভাঙিয়ে কান্নারা ছুটে চলে অবিরাম গতিতে। রাত 12টা। গ্রামের পরিবেশ এইটুকু রাতে চারদিক নিঝুম স্তব্ধ হয়ে গেছে। মাহমুদ বিছানায় আদশোয়া হয়ে মোবাইল দেখছে। তার চোখের দৃষ্টি বারবার দরজার দিকে চলে যাচ্ছে। সে জানে মেয়েটা আসবে। কেন এমন ধারণা হচ্ছে সেটা জানা নেই, কিন্তু সেই ধারণার উপর ভিত্তি করে সে দরজা লাগায়নি, হালকা করে ভিজিয়ে রেখেছে। চোখের দৃষ্টি মোবাইলের উপর নিষিদ্ধ হলেও মনের চোখ বারবার দরজার দিকে তাকাচ্ছে। তখনই দরজা খুলে গেল। হলুদ রঙের থ্রি পিস পরে মারিয়া রুমে প্রবেশ করে। মাহমুদের দিকে এক পলক তাকিয়ে দরজা আটকে দেয়। মারিয়ার সাহস থেকে মাহমুদ অবাক হয়। এতদিনে দরজা লাগানোর সাহসও সঞ্চয় করে ফেলেছে। বাহ, উন্নতি হয়েছে তো। দরজা লাগিয়ে মারিয়া এক পাও এগিয়ে আসে না। দরজার সামনে থেকে মাহমুদের দিকে তাকিয়ে আছে। মাহমুদ হাতের মোবাইল বিছানায় রেখে মারিয়াকে বিব্রত করতেই কিনা এক দৃষ্টিতে মারিয়ার দিকে তাকিয়ে থাকে। কিন্তু মারিয়া বিব্রত হয় না, বরং দু কদম এগিয়ে আসে। মাহমুদ বলল, কি সমস্যা? সেটা তো আপনি বলবেন। কি বলবো? আপনার কি সমস্যা? আমার তো কোনো সমস্যা নেই। যদি সমস্যা নাই থাকে তাহলে সবাইকে ভালো মন্দ জিজ্ঞেস করলেন, অথচ সারাদিনে একবারও আমাকে জিজ্ঞেস করলেন না আমি কেমন আছি। তোকে দেখে মনে হয় তুই খুবই ভালো আছিস, এটা আর জিজ্ঞেস করবো কি? আমাকে দেখে আপনার ভালো আছে মনে হলো? হ্যাঁ। অথচ আমি একটুও ভালো নেই। কেন? মারিয়া চুপচাপ দাঁড়িয়ে থাকে। মাহমুদ বিছানা থেকে নেমে আসে। মারিয়ার কাছাকাছি দাঁড়াতে মারিয়া বলল, আপনি সব বুঝেও না বুঝার ভান করেন কেন? কারণ এই বেশি বোঝাটা ভালো কোনো কিছু বয়ে আনবে না, তাই। ভালো কিছু তো হতে পারে। পারে না। মারিয়া চোখের কোণে পানি টলমল করে ওঠে। মুখে ব্যথা হয়, ফিসফিস করে বলল, মাহমুদ ভাই। মারিয়ার কথা শেষ করার আগে তাকে থামিয়ে মাহমুদ বলল, এত রাতে আমার রুমে এসেছিস কেন? কেউ দেখলে তখন কেলেঙ্কারি হয়ে যাবে। মারিয়ার হঠাৎ এক অপ্রীতিকর কাজ করে বসে। হাঁটু মুড়ে মাহমুদের পা আঁকড়ে ধরে বলল, আপনি আমাকে এত অবহেলা করবেন না প্লিজ। আমার মনে হয় আমি মরে যাব। মারিয়ার কাছে মাহমুদ বিব্রত হয়। হাত দিয়ে মারিয়াকে উঠাতে চায়। মারিয়া কান্না ভেজা গলায় বলল, এত ভালোবাসা আপনার চোখে পড়ছে না? কথা দিচ্ছি আমার মতো করে দুনিয়ায় আর কেউ আপনাকে ভালোবাসবে না। মাহমুদের বুকটা কেমন খা খা করে ওঠে। মারিয়ার কান্না তার একদম ভালো লাগে না। সে মারিয়াকে টেনে তুলে। এই প্রথমবারের জন্য মারিয়ার চোখের পানি পরম যত্নে মুছে দেয়। আস্তে করে বলে, আবার কান্নাকাটি কেন? মারিয়া কোনো কথা বলে না। মাহমুদ খুব কাছ থেকে মারিয়াকে দেখে উপলব্ধি করে সে হারিয়ে গেছে। তবে হারিয়েছে সেটা না জানা থাকলেও এটুকু বুঝতে পারছে অনেক আগেই গোপন কুটিরতে এই নারী জায়গা করে নিয়েছে। সে আস্তে করে বলল, এখন রুমে যা। মারিয়া আর বের হওয়ার সাহস করে না, চুপচাপ রুমে চলে যায়। সকালে নাস্তার টেবিলে সবাই উপস্থিত। শাহাবুদ্দিন খান মাহমুদকে ছোটবেলা থেকেই খুব আদর করে। নিজের কাঁধে করে কত হেঁটেছেন তার কোনো হিসাব নেই। মাহমুদকে কখনো ভাইয়ের ছেলে মনে করেনি। মাহমুদও তার বড় আপুর সব কথা শুনে। দুজনের সম্পর্ক খুবই সহজ। শাহাবুদ্দিন খান বলল, পড়ালেখা তো শেষ করে নিচ্ছিস, এবার আমাদের এটুকু খুশি এনে দে। মাহমুদ শাহাবুদ্দিন খানের দিকে তাকিয়ে কথাটা বোঝার চেষ্টা করে। সবার মুখে মিটিমিটি হাসি দেখে বড় আব্বুর কথাটা বোধগম্য হয়। কথাটা বুঝে মাহমুদ হেসে ওঠে। ওর হাসি দেখে জয়তিন বেগম বলল, হাসলে হবে না,
এবার বিয়ে করে আমাদেরও একটু হাসা। এত তাড়াতাড়ি বিয়ে করবো কেন? কেন, তোর বিয়ের বয়স হয়নি? না। তোর কোনো পছন্দ আছে? মাহমুদের চোখের তারায় মারিয়ার কান্না ভেজা মুখটা ভেসে ওঠে, কিন্তু সে মাথা নেড়ে বলল, না, আমার কোনো পছন্দ নেই। তাহলে আমরা দেখব। দেখুন। গ্রামের আকবর আলীর নাতনিকে দেখলাম, বেশ ভালো লাগলো। আজকে বিকালে মেয়েটাকে দেখতে যাব। আচ্ছা। এত সব কথাগুলো সবাই হাসি মুখে শুনলেও মারিয়ার মুখের ভাব হাসি হাসি রইল না। সে আস্তে করে উঠে গেল, চুপচাপ দরজা আটকে দিল। এত হাসি খুশির মাঝে মারিয়াকে কেউ লক্ষ্য করলো না। দুপুর গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। শাহাবুদ্দিন খান, মহিবুল্লাহ আর জয়তুন বেগম আকবর আলীর বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এর মাঝে মারিয়ার আম্মা সালমা বেগম দন্ত হয়ে ছুটে আসে, কান্না জড়িত গলায় বলে, সে সকাল থেকে মুলিয়ার রুমের দরজা আটকে আছে। দুপুর গড়িয়ে সন্ধ্যা নামলে এখনো তো দরজা খুলছে না। এই পর্যন্ত 1000 বার টাকা হয়েছে। ঘুমাচ্ছে হয়তো। মারিয়ার ঘুম খুব পাতলা, একবার ডাকলেই উঠে যায়। এবার সবাই চিন্তিত হয়। কোনো উপায় না দেখে কাঠের দরজা ভেঙে ভেতরে ঢুকে মারিয়াকে ঘুমন্ত অবস্থায় পায়। তাকে জাগানোর চেষ্টা করলেও সে জাগে না। অবস্থা খারাপ দেখে মারিয়াকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তার চিকিৎসা করে জানায় ঘুমের ওষুধের কারণে এমন হয়েছে। এত ছোট মানুষের ঘুমের ওষুধ খাওয়ার কি দরকার, তা কারও বোধগম্য হলো না। গভীর রাতে মারিয়াকে বাসায় নিয়ে আসা হয়। শাহাবুদ্দিন খান চিন্তিত ভঙ্গিতে বসে আছে। এই এত কিছু ঘটে গেছে, অথচ মাহমুদ একটা শব্দ পর্যন্ত উচ্চারণ করেনি। কেমন গম্ভীর হয়ে আছে। সে তার বড় আব্বুর কাছে এগিয়ে আসে, মুখে সাহস নিয়ে পাশে বসে, হাত ধরে বলল, বড় আব্বু, একটা কথা বলি। বল। তোমার রাজকন্যাটা আমাকে দিয়ে দাও, আমি তাকে রানীর মতো করে রাখবো। তোরা একে অপরকে ভালোবাসিস? মাহমুদ কথা বলে না, কিন্তু শাহাবুদ্দিন খান শিক্ষিত বিচক্ষণ মানুষ, উনি যা বুঝার বুঝে নেয়। সেদিন রাতেই মাহমুদ আর মারিয়ার বিয়ের দিন ঠিক করা হয়। সবাই অবাক হলেও কোনো বিরোধিতা করেনি। তিতির খুশি হয়। তখনই হাতের মোবাইলে টুং করে মেসেজ আসে। মেসেজ খুলে তার ভ্রু কুঁচকে দেয়। আরফান একটা মেয়ের গালে চুমু দিচ্ছে, আরেকটা ছবিতে জড়িয়ে রেখেছে। তিতিরের খুব রাগ হলো। রাগে হাতের মোবাইল হাত থেকে ফেলে ভেঙে ফেললো। হাত দিয়ে নিজের ঠোঁট পাগলের মতো ঘষে আরফানের সবটা স্পর্শ মুছতে চাইল। আগামী শুক্রবার বিয়ে। এত জলদি বিয়ে দেওয়ার কি আছে, এটাই সবার বোধগম্য হচ্ছে না। কিন্তু শাহাবুদ্দিন খানের কথার উপরে তো কেউ কথা বলার সাহস পাচ্ছে না। মহিবুল্লাহ খুব খুশি নাকি বেজার হবে, এটাই বুঝতে পারছে না। মারিয়া তাদের নিজেদের মেয়ে, নিজের হাতে মানুষ করা, খুবই শান্ত মেয়ে। বউ হিসেবে এমন মেয়ে সবাই খুঁজে, কিন্তু সমস্যা অন্য জায়গায়। তানিয়া বেঁকে বসেছে। একটা মাত্র ছেলে, 1000টা মেয়ে দেখে বেছে বিয়ে করবে, তা না হুট করে বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। ভাইজানের উপর তার সব রাগ। ইঞ্জিনিয়ার ছেলে পেয়েছে বিধায় নিজের মেয়েকে সুপাত্রে দিতে এত তাড়া, কিন্তু তার স্বামী কি কিছুই বলতে পারে না? ছেলেকে জন্ম দিয়ে যদি এইটুকু অধিকার না থাকে, তাহলে তানিয়ার রুমের মধ্যে রেগে ভেজে পড়ে। শাহাবুদ্দিন খানকে কিছু না বলতে পারলেও মহিবুল্লাহ খানকে ঠিকই কথা শোনালো। আমার ছেলের বিয়ে আর সিদ্ধান্ত নেওয়ার সময় আমি থাকবো না? উনি এত বড় সিদ্ধান্ত নেবে কেন? বড় ভাই হয় না, এটা নিতেই পারো। আমি মানি না। কেন? আমি 10টা থেকে একটা বউ আনতাম। মারিয়া কম কিসে? তানিয়া দমে যায়। মারিয়া কোনো কিছু দিয়ে কম না, কিন্তু ছেলেকে যাচাই বাছাই করে বিয়ে করানোর খারিজটা যে অপূর্ণই থেকে যাবে। মাহমুদ কি রাজি? আজকালকার যুগে ছেলে মেয়ের অমতে এসব মাতব্বরি করা ভালো না। মাহমুদের সামনে তো সব জানানো হলো, কই সে তো আপত্তি করেনি। হয়তো ওনার ভয়ে কিছু বলেনি। তুমি একবার ভাইয়ের সাথে কথা বলো। বাবা মায়ের রুম থেকে উচ্চ কণ্ঠ শুনে মাহমুদ সেদিকে যায়। দরজা গলিয়ে মাথা ঢুকিয়ে হেসে বলল, আসবো আম্মা। হঠাৎ ছেলেকে দেখে দুজনে বিব্রত বোধ করে। মাহমুদ রুমে ঢুকে আয়েশ করে বিছানা বসে বলল, হ্যাঁ, এবার বলো। তুই রাজি? আমি রাজি না হলে কি বিয়ে ঠিক হতো? তুই রাজি? মা বলো। তুই রাজি? আমি রাজি না হলে কি বিয়ে ঠিক হতো? তুই রাজি? মায়েরকে আমার ভালো লাগে। তোমরা যেটা কখনো বুঝতে পারোনি, সেটা বড় আব্বু বুঝেছে। আর আমি চাই না তোমরা দুইজন এটা নিয়ে আর ঝগড়া করো। রুমের বাইরে থেকে সব স্পষ্ট শোনা যায়, সবাই খারাপ ভাবছে। মাহমুদ চলে যায়। তারপর থেকে মহিবুল্লাহ তানিয়া ব্যস্ত হাতে বিয়ের শপিং করে। সব আয়োজনে যেন কমতি না হয় সে খেয়াল রাখে। ছেলে যেহেতু পছন্দ করে, তাহলে আর না করে লাভ কি? ভাইয়ের বিয়েতে তিতির খুশির অন্তরে, তাও কার সাথে? তার একমাত্র চাচাতো বোনের সাথে। বিয়ের বাকি মাত্র 2 দিন। এই 2 দিনে তিতি নিজেকে খুব ব্যস্ত রেখেছে, কিন্তু বেহায়া মন অসভ্য পুরুষের জন্য আনচান করে উঠেছে।
সে শতভাগ শিওর যে আরফানের দেয়া ছবিটি এডিট করা। আজকালকার যুগে এসে এইটুকু বোঝার ক্ষমতা দিদিদের আছে, কিন্তু তাকে সব পাঠানো মানে কি বুঝাতে চায় বলতো? সে যে অভিমান করে আছে তা কি বোঝে না? মেয়েরা অভিমান করলে কি করতে হয় জানে না নাকি? ডাক্তার হচ্ছে কচুর ডাক্তার হচ্ছে, মেয়েদের মনই বোঝে না সে নাকি আবার অপারেশন করবে। তিতিরের ভাবনার মাঝে পানি ঢেলে নিয়ে তার রুমে আসে। তিতিরের পাশে বসে বলল, এরপর তো তোমার পালা আপু, কেমন লাগছে? পাকনা কথা বলবি না। পাখনা কথা কই বললাম, তাছাড়া তোমার আর কি লাগবে? বিয়ে তো আর দূরে হবে না, বিয়ে এই বাড়িতেই তো হবে। কি? নিনিয়া যেভাবে ছুটে এসেছিল এবার সেভাবেই ছুটে চলে যায়। তিতি ভাবে নিনিয়া কি তার আর আরফানের কথা জানতে পেরেছে? না বললে এসব বলবে কেন? তিতি চিন্তিত হয়। আরফান আর তার ব্যাপারটা কারো জানার কথা না। কালকে বিয়ে, আরফান মারিয়ার বড় ভাই, সেই হিসেবে তার সবার আগে থাকার কথা ছিল, কিন্তু জরুরি ক্লাসের জন্য যেতে পারেনি। এমন হুট করেই বা কেন মারিয়ার বিয়ে ঠিক করা হলো সেটাও বুঝে আসে না। পাত্র কে? পাত্র তারই ভাই মাহমুদ। আরফানের কাছে সবটা ব্যাপার কেমন লাগে, কিন্তু মাহমুদ পাত্র হিসেবে যথেষ্ট ভালো। এই দিকটা দিয়ে অবশ্য ভালো হয়েছে। আর খারাপ দিকটা হচ্ছে তিতিরের সাথে কথা হচ্ছে না, তার স্বস্তি লাগছে না। সেদিন রাগের মাথায় ভুলভাল ছবি পাঠালেও পরে মনে হচ্ছে কাজটা ঠিক হয়নি। বাচ্চাদের উপর রাগ করতে হয় না, বাচ্চাদের বোঝাতে হয় আদর করে। আদরের প্রসঙ্গ আসাতেই তার হাত গালে চলে যায়। বাচ্চাটাকে আদর করতে গিয়ে থাপ্পড় খেয়েছে। ওই তিতির তো একবারও ফোন করে সরি বললো না। আবারও তার মাঝে অভিমানের দেয়াল টই করে বেড়ে যায়। বাড়ি এসে পুরোদমে কাজে লেগে পড়ে। ভুল করেও তিতির দিকে তাকায় না, কিন্তু কতক্ষণ না তাকিয়ে থাকা যায়? তিতির আশেপাশে থাকলে তার চোখ যেন চুম্বকের মতো টেনে ধরে। এই যে কালো থ্রিপিস পরে কেমন হেঁটে যাচ্ছে, তাকে দেখেও যেন দেখছে না। আরফান ফুস করে শ্বাস ফেলে তিতিরে যাওয়ার পানে তাকিয়ে থাকে। মনে মনে বলে, তোর খবর আছে তিতির। ছোটবেলা থেকেই লেখাপড়া ভালো লাগতো না আরশে, তাই তো ম্যাট্রিক পাস করার পরে সিঙ্গাপুরে চলে যায়। এই তো এবছর প্রবাস জীবনের 5 বছরে পা দিল। বাড়িতে বিয়ের উৎসব, তাই এবার তাকে আসতেই হলো। তাছাড়া মাহমুদ তার ছোট হয় কিনা তার আগে বিয়ে করে ফেলেছে। এই লজ্জাজনক কথা ঢাকতে হলেও তাকে এবার দেশ মুখ হতেই হলো। সকালে বাড়িতে এসে পৌঁছেছে। বিয়ের বাড়ি বেশ ঝাঁকনাকা করে সাজানো, দেখেই বিয়ে ফিল হচ্ছে। কালকে বিয়ে আর আজকে সে এলো, তার আশা নিয়েও বাড়িতে একটা হইচই বেঁধে গেছে। বাড়ির সবকিছুই আরো সে ঠিক লাগলো না শুধুমাত্র তিতিরকে। এত বড় হয়ে গেছে আর দেখতেও একদম পরীর মতো সুন্দর। আরুষের মনে হচ্ছে সে প্রথম দেখায় প্রেমে পড়ে গেছে। মাহমুদের বিয়েটা শেষ হলেই একটা ব্যবস্থা নিতে হবে। সে কখনোই ভাবেনি বাড়ি এসে এমন একটা পরীর দেখা পাবে। বাড়িতে বিয়ের আমেজ লেগেছে ঠিক আছে, কিন্তু ঠিক নেই মারিয়া। সেদিন রাগের বশে ঘুমের ওষুধ খেলেও তাকে কেউ কোনো প্রশ্ন করেনি, বরং প্রশ্নের বদলে শুনতে পেয়েছে বিয়ের সংবাদ। খুশি হবে নাকি কি করবে সে বুঝতে উঠতে পারেনি। বিয়ে ঠিক হওয়ার পরে মারিয়া মাহমুদের সাথে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু প্রতিবারই তার সাথে মাহমুদ টু শব্দটি পর্যন্ত উচ্চারণ করেনি। মারিয়া বুঝতে পারছে না এই মুহূর্তে তার কি করা দরকার। হলুদের অনুষ্ঠানে তিতির মনে সবটা রং দিয়ে সাজল। বারবার আরফানের সামনে দিয়ে হেঁটে হেঁটে গেল। আরফানকে দেখে আরশের সাথে বসে গল্পও করলো। আর এটাও লক্ষ্য করলো যে আরশ তার দিকে কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। চোখে মুগ্ধতার ছোঁয়া স্পষ্ট ফুটে উঠেছে। ছেলেদের এমন চোখের দৃষ্টি তিতিরের কেমন লাগে, কিন্তু আরফানকে হিংসাত্মক বানানোর জন্য সে আরশের সাথে অনেকক্ষণ ধরে গল্প করে হাসে। আরফানের মুখের আদর গম্ভীর, শক্ত হয়, চোখের দৃষ্টি হয় কঠিন। না চাইতেও ফুসফুস করে সে নিঃশ্বাস ছাড়ে। তিতির আর আরশের দিকে তাকালে বুকে জ্বলন হচ্ছে, দম আটকে উঠছে। উফ, তারই ভুল হয়েছে। মেয়েটাকে ছাড় দেওয়া উচিত হয়নি। থাপ্পড় দিক না হয় মেরে ফেলুক, তাও এই পাখিকে জাপটে ধরে রাখা উচিত ছিল। গভীর রাত, ঘড়ির কাঁটা 3টা ছুঁই। বাড়িতে মেহমান ভরপুর। তিতির মারিয়ার সাথে ঘুমানোর জন্য এসেছে, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। তার মনে হচ্ছে আরফান তাকে দেখেছে। সে উঠে বসে, ঘুমন্ত মারিয়ার দিকে তাকিয়ে আস্তে করে রুম থেকে বেরিয়ে যায়। রুম থেকে বেরিয়ে তিতির স্তব্ধ হয়ে যায়। আরফান রুমের সামনে দাঁড়িয়ে আছে, যেন তারই অপেক্ষা ছিল। তিতির বের হওয়ার পর কোনো কথা বলার সুযোগ না দিয়ে 5 গোলা করে নেয়, তারপর দ্রুত পা ফেলে ছাদে চলে যায়। তিতির পুরোনো সময় নিঃশ্বাস বন্ধ করেছিল। কেউ দেখে ফেলে কিনা ভয়ে বুকে ছটফট করছিল। আরফানের গলায় তার হাত দিয়ে আঁকড়ে ধরে রেখেছিল। ছাদে গিয়ে আরফান তিতিরকে নামায়। জোরে কয়েকবার নিঃশ্বাস ফেলে রাগে চোখে তাকিয়ে থাকে। তিতির চুপচাপ তাকিয়ে আছে। আরফান তিতির উপর হেলে পড়ে, চেপে ধরে তিতিরের ছোট শরীর। তিতির কেঁপে ওঠে, কিন্তু এমন কিছুর জন্য যেন সে আগে প্রস্তুত ছিল। ফিসফিস করে বলে,
কেউ আসবে। আসবে না? সরুন। না। তিতির চুপচাপ আরফানের দিকে তাকিয়ে আছে। কেউ কাউকে না বললেও দুজনে জানে দুজনের মনের কথা। আরফানকে এত কাছ থেকে দেখে মুখটা কেমন করছে, গায়ের মিষ্টি ঘ্রাণে নেশা ধরে যাচ্ছে। তিতির বিভোর হয়ে তাকিয়ে থাকে। আরফান তিতির হাতের আঙুলের ভাঁজে নিজের হাত ছুঁয়ে বলল, আরশ ভাইয়ের এত কাছে কেন গেলি? ভাইয়া না, এমনি গল্প করলাম। আরফান তিতিরের গালে ছোট চুমু দিয়ে বলল, হুম, তুই কোনো ছেলের কাছে গেলে আমার একদম ভালো লাগে না। আরে যাব না। আপনি কেন অন্য মেয়ের সাথে ছবি তুললেন, তাও এত খারাপ ভাবে? এডিট ছিল গাধি। আমি বুঝেছি। আমার পাখি তো তাই সব বুঝে। তিতির আর আরফান একে অপর দিকে বিভোর হয়ে তাকিয়ে থাকে। তিতির আরফানের গালে হাত ছুঁয়ে আস্তে করে বলল, সেই দিনের জন্য সরি, আমার ভুল হয়েছিল। ভালোবাসি তিতির পাখি, তোর মনে একটু জায়গা দিবি? আমি তোকে হিনা খুবই কষ্টে থাকি, মরে যাওয়ার প্রয়াস হয়, আমায় আরো বেশি দিন বাঁচতে দিবি? তিতির উত্তরে শক্ত করে আরফানকে জড়িয়ে ধরে, ফিসফিস করে বলল, খুব ভালোবাসি। আরফান তিতিরের ভালোবাসা সাড়া দেয়। আজকে ভালোবাসা দুষ্টু মিষ্টি ছোঁয়া দুজনেই সম্মতিতে হয়। ভালোবাসা গভীর হয়, দুজনের শ্বাস ঘন হয়ে মিলে মিশে একাকার হয়ে যায়। তিতির আদরে গুঙ্গিয়ে ওঠে, শক্ত করে আঁকড়ে ধরে আরফানের হাতের বাহু। আরফান হাসে, ফিসফিস করে বলল, এইটুকু আদরে এমন বেহাল দশা, তাহলে পরে কি হবে? তিতির হাসে, সেই হাসিতে মিশেছিল একরাশ লজ্জা। সে আরফানের বুকে মুখ লুকায়। আকাশে থালার মতো ঘোর চাপটা দুজনের ভালোবাসা দেখে হাসে। ইস, এভাবে যদি পূর্ণতা পেত তারা, সারা জীবন যদি এভাবে আগলে রাখা যেত তার তিতিরকে। খুব ধুমধামে আনন্দের সাথে বাড়ির প্রথম বিয়ে অনুষ্ঠিত হলো। প্রথমে সবার মনে একটু নাখোশ থাকলেও পরবর্তীতে মাহমুদের মনের কথা সবাই জানলে সবাই বেশ খুশি হয়। সানন্দে শাহাবুদ্দিন খানের কথা মেনে নেয়। বাড়ির মেয়ে বাড়িতেই থাকলো, ছেলের বউ হিসেবে বাড়ির শান্ত মেয়েটাকেই আনলো। এর চেয়ে আনন্দের আর কি হতে পারে? আপন বোন আর চাচাতো ভাই দুজনের বিয়েতে কোনো কিছু কমতে রাখতে রাজি না আরফান। মারিয়াকে পরীর মতো করে সাজানো হয়েছে। মারিয়াকে গম্ভীর মুখ মাহমুদের সাথে বসে ছবি তোলা হয়। মারিয়া কাঁচুমুচু করে মাহমুদের দিকে তাকায়। বরবেশে মাহমুদকে দেখার তীব্র ইচ্ছা দমিয়ে রাখতে পারেনি। সে তাকানোতে মাহমুদ তার দিকে রাগী চোখে গম্ভীর দৃষ্টি নিয়ে দেখে। মাহমুদের এমন দৃষ্টি দেখে মারিয়া ভরকে যায়। সোজা তাকিয়ে ভাবে মাহমুদ এভাবে তাকাচ্ছে কেন? সে তো এখন তার স্ত্রী, তাহলে এভাবে তাকাবে কেন? একটু নরম করে আদর মাখা চোখে তো তাকাতেই পারতো, তাই না? নাকি মাহমুদ তাকে বিয়ে করে সুখী না? হাজারো চিন্তায় জর্জরিত হয়ে মারিয়ার মন খারাপ হয়ে যায়। মুহূর্তেই মুখের রং বদলে যায়। আরফান ছবি তুলছিল। সদ্য বিবাহিত স্বামী স্ত্রীর এমন গম্ভীর রূপ দেখে বলল, দুজন একটু হাস, মুখটা এমন করে রেখেছিস কেন? আরফানের কথায় দুজনেই হাসার চেষ্টা করে। তিতির পাশ থেকে বলল, ভাই একটু কাছে যাও, এত দূরে বসেছো কেন? তিতির কথায় মাহমুদের খুব রাগ হয়। চোখ পাকিয়ে বোনের দিকে তাকায়, ঠিক আছে, কিন্তু এত মানুষের মাঝে কিছু না বলে বাধ্য ছেলের মতো কাছে যায়। রোমান্টিক ভঙ্গিমায় কয়েকটা ছবি তুলে আবার আগের অবস্থানে বসে পড়ে। একটু সময়ের জন্য মাহমুদ যখন কাছে এসেছিল তখন মারিয়ার বুকটা ধুকপুক করে জানান দিচ্ছিল মাহমুদ তার স্বামী, তার একান্ত ব্যক্তিগত পুরুষ। এই পুরুষটা কাগজে কলমে তার নামে লেখা হয়ে গেছে, এখন অন্তরে লেখা বাকি। মাহমুদের অন্তরে মারিয়া আছে কি নেই তা সে জানে না, অবশ্য আস্তে আস্তে জেনে নেবে। তার দৃঢ় বিশ্বাস সে মাহমুদের ভালোবাসা জয় করেই নেবে। মারিয়া আবার এটাও ভাবে যে মাহমুদ রাজি না হলে কি আর বিয়ে হতো? সব প্রশ্নের উত্তর রাতেই মিলবে। তিতির আজকে লুকিয়ে বেড়াচ্ছে। এতদিনে চেনা চাচাতো ভাইকে নিজের সঙ্গী হিসেবে ভাবতেই লজ্জায় ডাল ভারী হচ্ছে। না চাইতে মুখে লাজুক হাসি চলে আসছে। আরফানের মুখে মুখে বলে রাতের টুকরো ভালোবাসার মুহূর্ত সিনেমার পর্দার মতো চোখের সামনে ভেসে উঠছে। এত করে লজ্জা রাঙা মুখের লাল আবার পরিমাণ যেন তরতর করে বাড়ছে। আরফানও কম দুষ্ট না, সে তিতিরকে দেখলেই চোখ মারে। দুষ্টমি মাখা চোখে বারবার তার দিকে তাকাচ্ছে। তিতির নিজেকে যথাসম্ভব সংযত রাখছে। তার কেন জানি মনে হচ্ছে তার মনের কথা বাড়ির সবাই জেনে যাবে। রাত 11টা। বাসর ঘর সাজানো হয়েছে। সাদা ফুলের মাঝে লাল বেনারসি পরে মারিয়া জড়সড় হয়ে বসে আছে। মাহমুদকে পাওয়ার তীব্র ইচ্ছা ছিল, আর সেটা যে এতটা সহজে পেয়ে যাবে তা সে কখনো ভাবেনি। ভালোই বিয়েটা তো হলো, কিন্তু এখন তার নার্ভাস লাগছে, ভয়ে গলা শুকিয়ে আসছে। মারিয়া চুপচাপ বসে আছে, মাহমুদের জন্য অধীর অপেক্ষায় বসে আছে। তার অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না। এভাবে বসে থাকতে থাকতে ছোট মনে উঠে দেয় হাজারো স্বপ্ন। লাজে লাল হয়ে সে হাসে, কিন্তু মাহমুদ আসে না।
মাহমুদের জন্য অপেক্ষা করতে করতে তার মন খারাপ হয়। নতুন বউকে এতক্ষণ বসিয়ে রাখার কোনো মানে আছে? জরা তো 1টা বাজে। মাহমুদ ঘরে আসে। কাঠের ভারী পাল্লা লাগানোর শব্দে মারিয়া দরজার দিকে তাকায়। মাহমুদ চোখেতে নয়নে একবার মারিয়ার দিকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে হ্যাঙ্গার থেকে কাপড় নিয়ে বাথরুমে কাপড় পাল্টাতে চলে যায়। মারিয়া আশায় ছিল মাহমুদ আসলে সে লাজুক হয়ে তাকে সালাম দেবে, মাহমুদ কথা বলবে আরো কত কি। কিন্তু এই পুরুষে পরি তুললো এমন বউকে অবহেলা করে বাথরুমে চলে গেল। কিছুক্ষণ পর মাহমুদ বেরিয়ে আসে। মারিয়াকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে বলল, কাপড় চোপড় পাল্টে শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। এই কথাটা বলতে বলতে মাহমুদ বিছানার ফুল সরিয়ে আস্তে করে পাশ ফিরে শুয়ে পড়ে। মাহমুদের কাছে মারিয়া স্তব্ধ হয়ে যায়, ঠোঁট কেঁপে ওঠে, চোখের কোল বেয়ে গড়িয়ে পড়ে পানির ঢাকা। মাহমুদের এই অবহেলা সে সহ্য করতে পারে না। বুকে অসামান্য ব্যথা অনুভব হয়। নিশ্চুপ কান্নায় নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। বাসর রাত নিয়ে সবারই কত স্বপ্ন থাকে, মারিয়ারও ছিল। মাহমুদকে নিয়ে নতুন জীবনে পা দেওয়ার ইচ্ছেটা কত রঙিন ছিল, কিন্তু মাহমুদ এমন করছে কেন? মারিয়া কান্না ভেজা চোখে মাহমুদের দিকে তাকিয়ে আছে। তার এখন মনে হচ্ছে মাহমুদ উঠে বসে হেসে ফেলবে আর তাকে জড়িয়ে ধরে বলবে, মজা করেছি। কিন্তু না, ঘড়ির কাঁটা টিকটিক করে বয়ে যাচ্ছে। মাহমুদ তো আর ওঠে না। মারিয়া ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। নিজের অপরাধ কোথায় তা বুঝতে পারে না। ছোট মেয়ে কাঁদতে কাঁদতে বিয়ের ভারী কাপড় পাল্টানোর কথা ভুলে খাটের এক পাশে জড়সড় হয়ে ঘুমিয়ে পড়ে। কান্নার ফোফানোর শব্দ বন্ধ হওয়ার পর মাহমুদ উঠে বসে। গভীর চোখে অপলক তাকিয়ে থাকে লাল টুকটুকে বউটার দিকে। এতক্ষণ সে সজাগ ছিল। মারিয়ার প্রতিটা কান্নার শব্দ তার কর্ণগোচর হয়েছে। ঘুমন্ত বউটার দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। নিজের একটু কষ্ট হলে মারিয়ার এই শাস্তিটা পাওয়া প্রাপ্য। হাত বাড়িয়ে মারিয়ার কান্না ভেজা ফ্যাকাশে গাল ছুঁয়ে দেয়। খুব ভোরে মারিয়ার ঘুম ভেঙে যায়। পাশে ঘুমন্ত মাহমুদকে দেখে নতুন জীবনে পদার্পণের কথা মনে পড়ে যায়। মাহমুদকে সারা জীবনের জন্য নিজের করে পেয়েছে বলে খুশি লাগছে, আবার তাকে এমন প্রত্যাখ্যান করেছে বলে কষ্ট লাগছে। মারিয়া ঘুম ভাঙার কারণ হিসাবে আবিষ্কার করলো গায়ের ভারী কাপড় আর গহনাগুলো। এগুলোর কারণে গরমে ঘুম ভেঙে গিয়েছে। নতুন বউ হিসেবে আজকে তার নতুন শাড়ি পরার কথা। সে অনুযায়ী মারিয়া নতুন কাপড় হাতে নিয়ে বাথরুমে ঢুকে যায়। হালকা গোলাপি শাড়ি পরে বাথরুম থেকে বেরিয়ে মারিয়া হতভম্ব হয়ে যায়, কারণ ততক্ষণে মাহমুদ কাপড় পরে রেডি। মাহমুদের প্রস্তুতি জোগাড় দেখে বুঝতে পারে মাহমুদ ঢাকা চলে যাচ্ছে। মাহমুদ মারিয়ার দিকে এক পলক তাকিয়ে বেরিয়ে যায়। মাহমুদের এমন কাজেই মারিয়া চুপচাপ দাঁড়িয়ে কেঁদে ফেলে। মাহমুদ এত নিষ্ঠুর ছিল না, তাহলে হঠাৎ এমন নিষ্ঠুর আচরণ করছে কেন? 15 দিন পর সুফিয়া খানম সবার সাথে আলোচনা বসে। আম্মা, আরশের তো একটা ব্যবস্থা করা দরকার। হ্যাঁ, তা তো করা লাগবেই। এক কাজ করি, মাহমুদের জন্য যে আকবর আলীর নাতনির কথা বলেছিলাম তা তো আর দেখা হলো না, কিন্তু আরশের জন্য দেখতে ক্ষতি তো নেই। এত মেয়ে দেখা দেখি কি আছে? আমাদের ঘরেই যখন এত সুন্দর পড়ে আছে, তখন আর বাহিরে যাব কি দরকারে? জয়তুন বেগমের কথায় সবাই চমকে যায়। উনি যে তিতিরের কথা বলছে এটা কারো বোঝার বাকি নেই। তিতিরের মা প্রতিবাদ করে, বলল, আম্মা, দিদি তো অনেক ছোট, এসব বলবেন না। তুমি চুপ থাকো, মহিলাদের এত কথা ভালো না। আম্মা, তিতিরকে কিভাবে বিয়ে দেব? ও তো ছোট। মারিয়াও তো তিতিরের বয়সী। মাশাল্লাহ, কি সুন্দর বিবাহিত জীবন। না, বুবুতা হয় না। আমার একটা মেয়ে, আমার অনেক স্বপ্ন। আমার ছেলে কি ফেলানো? বেয়াদবের মতো তর্ক করবি না। আমার ছেলের কাছে তোর মেয়ে যত সুখে থাকবে, অন্য কোথাও এমন সুখ পাবে না। আমার ছেলের মতো এমন ছেলে পাবি? টানি এবার কেঁদে দেয়। স্বামী আর ভাসুরের দিকে তাকিয়ে বলল, আমার মেয়ে আমি বিয়ে দেব না। এত কথার দরকার কি? আরশের সাথে তিতিরের বিয়ে হবে, আর এটাই আমার সিদ্ধান্ত। আমার সিদ্ধান্তই এই বাড়ির চূড়ান্ত কথা। এই বিয়ে নিয়ে হাজারো কথা কাটাকাটি হয়, কিন্তু কেউ জয়তুন বেগমকে ওনার সিদ্ধান্ত থেকে নাড়াতে পারে না। শেষে জয়তুন বেগম বলল, আমার ছেলে হিসেবে যদি আমার কথা না রাখিস, তাহলে আমার মরা মুখ দেখবি। বুড়া বয়সে আমি কলঙ্ক করে মরবো। মায়ের এমন কথার পরে আর কোনো কথা হয় না। ছেলেরা আর কিছু বলার সাহস পায় না। আরশের সাথে তিতিরের বিয়ে ঠিক হয়। কলেজ থেকে বাড়ি এসে সব শুনে তিতির গলা ছেড়ে কাঁদে। দেয়ালের সাথে কপাল আঘাত করে কপাল ফুলে রক্তাক্ত করে পড়ে। চিৎকার করে করে বলে, আম্মা, আমি কিন্তু বিয়ে করব না। এই বুড়িকে বিয়ে দাও। আমাকে কেউ বিয়ের কথা বললে আমি বিষ খেয়ে নিব। মেয়ের মুখে এমন কথা শুনে মহিবুল্লাহ খান এগিয়ে আসে।
ওনার আম্মাকে উনি অনেক মান্যগণ্য করেন। মেয়ের গালে থাপ্পড় দিয়ে বলল, এত কথা বলছিস কেন? বিয়ে ঠিক হয়েছে, বিয়ে হবে, এত কথা বলবি না। তিতির রুমে গিয়ে আরফানকে ফোন দেয়, কিন্তু ফোন বন্ধ। বন্ধ ফোনের দিকে তাকিয়ে তিতির কেটে দেয়। তিতির সিদ্ধান্ত নেয় যে আরমানের কথা সবাইকে বলে দেবে। চোখ থেকে প্রিয় মানুষকে হারানো কোনো মানে হয় না। শেষবারের মতো সে আরফানের নাম্বারে ফোন দেয়। এবার ফোন রিসিভ হয়। উপাস থেকে আদরে কণ্ঠ ভেসে আসে। সরি সোনা, আমি ক্লাসে ছিলাম। তুমি কতগুলো ফোন দিয়েছো। আমাকে কি খুব বেশি মিস করছে আমার তিতিরটা? আমাকে তো বিয়ে দিয়ে দিচ্ছে। বাচ্চা মেয়েকে বিয়ে করবে কে? সত্যি আপনার বিশ্বাস হচ্ছে না? আরফান এবার চিন্তিত হয়। তিতিরে কান্না ভেজা গলা স্বর কানে লেগেছে। কপালে চামড়া কুচকে আসে। কি হয়েছে তিতির? কাঁদছো কেন? দাদি আমার বিয়ে ঠিক করে ফেলেছে। কার সাথে? আরুষ ভাইয়ার সাথে। আরফান রাগে কিরমির করে ওঠে। প্রথম দিন থেকে আরুষের দৃষ্টি অন্যরকম ছিল। একটা ছেলে আরেকটা ছেলের চোখের দৃষ্টি বোঝার ক্ষমতা আছে। আরফান আরুষের চোখের ভাষা বুঝতে পেরেছে, কিন্তু ভাবেনি ব্যাপারটা এত দূরে দেবে। তার ইচ্ছা করছে আরুষের গালে ভারী একটা থাপ্পড় দিতে। বেয়াদব লোক। আরফানের চুপ করে থাকতে দেখে তিতির বলল, আপনি কিছু বলুন, আমি কি করব? আপনাকে ছাড়া আর কাউকেই বিয়ে করব না। আর কাউকে বিয়ে করবে কেন? তুমি তো আমাকে বিয়ে করবে, আমার বউ হবে। কেউ মানবে না। তারপর আরফানকে বাড়ির পুরো ঘটনা বিস্তারিত জানায়। সব শুনে আরফান বলল, আমি সব ঠিক করে নেব, তুমি এত ঘাবড়ে যেও না। আমার ভয় হয় আপনাকে না হারিয়ে ফেলি। দূর পাগল, আমি তোমার আছি, তোমারই থাকবো, একটু হারাবো না। ভীষণ ভালোবাসি। আমি তো জানি আমার তিতির সোনা আমাকে কত ভালোবাসে। আমিও তিতিরকে ভীষণ ভালোবাসি। সে কি জানে? আরফানের উপর তিতিরের ভীষণ বিশ্বাস। সে জানে আরফান থাকতে কোনো বিপদ তাকে ছুঁতে পারবে না। আরফানের এই কথাগুলো তাকে অনেক সুখ দেয়। সে সুখী গলায় বলল, জানে, খুব ভালো করেই জানে। জানলে বিশ্বাস রেখো, তুমি আমার এই কথাটা মনে রেখো। আচ্ছা। আরফান ফোন রেখে ছোট একটা ব্যাগে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যায়। তার দাদি জয়তুন বেগমকে সে হাড়ে হাড়ে চেনে। একবার যেহেতু সবাইকে রাজি করে ছেড়েছে, সুতরাং বিয়ে না করানো পর্যন্ত শান্ত হবে না। শাহাবুদ্দিন খান চুপচাপ বসে আছেন। চোখের দৃষ্টি বেশ গম্ভীর। যে কেউ দেখলে বুঝতে পারবে যে উনি গভীর কোনো চিন্তায় মগ্ন। সালমা রাতের কাজকর্ম সেরে রুমে এসেছে অনেকক্ষণ, কিন্তু স্বামীর কোনো সারা শব্দ পাচ্ছে না। তার সাথে এ পর্যন্ত কোনো কথা বলেনি। সালমা এগিয়ে যায়, কাঁধে হাত রেখে বলল, কি ভাবেন? আম্মা হঠাৎ তিতিরকে কেন আরুষের বউ বানাতে যাচ্ছে? সালমা বেগম এই ব্যাপারটা নিয়ে নিজেও ভেবেছেন, কিন্তু শাশুড়ির ওপর কথা বলার সাহস কারো নেই। তার শ্বশুর ইহলোক ত্যাগ করার পরে সবাই তাদের আম্মাকে প্রাণ ভরে মানে। মায়ের উপর কথা বলে না, উনি যা বলে সেই কথাই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গণ্য করা হয়। শাহাবুদ্দিন বলল, তিতিরের কান্নার শব্দ শুনছো? মেয়েটা বোধহয় এই সিদ্ধান্ত মানতে পারছে না। হ্যাঁ, সারাদিন কান্নাকাটি করেছে, দেওয়ালে মাথা ঠুকে কপাল ফুলিয়ে ফেলেছে। মহিবুল্লার তো মা রোলো। আরস তো দেখতে শুনতে ভালোই, কিন্তু তিতির এমন পাগলামি করছে কেন? ওর কি কোনো পছন্দ আছে নাকি? বাচ্চা মেয়ে, ওর কি পছন্দ থাকে? তাছাড়া এমন কোনো ভাবভঙ্গিমা তো দেখিনি। আমাদের মারিয়াও কিন্তু বাচ্চাই ছিল, শান্ত ছিল, কোনো ভাব ভঙ্গিমা ছাড়াই মাহমুদকে ভালোবেসেছে। আমরা কি তা টের পেয়েছি? সালমা কথাটা ভাবলেন, কথা সত্যি। মেয়েদের ওপর দেখে কখনো তাকে যাচাই করতে নেই। মহিবুল্লাহ বিছানায় সোজা হয়ে শুয়ে আছে। তানিয়া পাশে বসে বলল, শোনেন, বিয়েটা কি হওয়াই লাগবে? হ্যাঁ। তিতির রাজি না। ও রাজিতে কিছু আসা যায় না। আজকাল মেয়েদের সিদ্ধান্ত ছাড়া বিয়ে দেওয়া তো ভালো না, পরে সংসারে অশান্তি হয়। ঘুমিয়ে গেছো? না। এত রাত হলো, ঘুমামনি কেন? আপনি বাড়ি আসেন না কেন? বাড়ি আসবো কেন? কেন আসবেন জানেন না? ও আচ্ছা। কি আচ্ছা? আসতে হবে না। তুমি কি আমার উপর রাগ করে আছো? না। মারিয়া শোনো, হুম। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? কালকে বাড়ি আসছি। মারিয়ার হাত পা ঠান্ডা হয়ে যায়। তাকে একরাশ লজ্জা এসে জাপটে ধরে। সে কট করে ফোনটা কেটে দেয়। ইস, এত লজ্জা লাগছে কেন? সকালে ঘুম ভাঙার পর তিতিরের ঠোঁটের কোণে মিষ্টি হাসি লেগে থাকে। খুশি মনে নাস্তা করতে যায়। খাবার টেবিলে এমন হাস্যোজ্জ্বল চেহারা তিতিরকে দেখে সবাই অবাক হয়। কালকে সারাদিন বিয়ে করবে না বলে কান্নাকাটি করছে, আর আজকে কিনা এত খুশি। সবাইকে তার দিকে এমন করে তাকিয়ে থাকতে দেখে তিতির ভ্রু কুঁচকায়। ইশরায় জিজ্ঞেস করে, কি? জয়তুন বেগম আরফানের মা সালমার দিকে তাকিয়ে বলল, দেখেছো সালমা, বিয়ের কথা শুনলে প্রথম প্রথম মেয়েরা একটু কাঁদেই, তারপর ঠিক হয়ে যায়। জয়তুন বেগমের
আরফানের কথা শুনে তিতিরের মুখে হাসি উঠে যায়। সে যে আরফানের সান্নিধ্যে এসে এমন খুশি হয়েছে তা কি করে বুঝবে? মুখ অন্ধকার করে বলল, এই জন্যই কি হাসতেও পারবো না? আমি বলেই দিয়েছি বিয়ে করব না। তুমি বেশি বুঝো দাদি। মহিবুল্লাহ তার মায়ের প্রতি অগাধ সম্মান। তার মায়ের মুখের উপরে কথা বলা একদম পছন্দ করেন না। মেয়ের এমন চটাং চটাং কথায় উনি বিরক্ত হয়। রেগে বলল, তোমাকে জন্ম দিয়ে বড় করেছি, এবার বিয়ে দেব। একদম বেশি কথা বলবে না, আমার সবার থেকে ভালো বোঝে। উনি যেহেতু বলেছে বিয়ে দিতে, তাহলে বিয়ে হবেই, বরং মঙ্গলজনক হবে। তিতি স্তব্ধ হয় তার আব্বার দিকে তাকিয়ে আছে। মঙ্গল? আরফানকে ছাড়া তার কোনো কিছুই মঙ্গল হবে না। ওনাদের সবার মনোভাব দেখে মনে হচ্ছে যে কোনো মুহূর্তেই বিয়ে হয়ে যেতে পারে। সে আশেপাশে মাথা ঘুরিয়ে আরফানকে খুঁজে, কিন্তু কোথাও আরফান নেই। তিতির বিমর্ষ হয়। আরফান তাকে বলেছিল সে সবাইকে বুঝিয়ে বলবে, কিন্তু এখন এই মুহূর্তে মানুষটাকে দেখতে পাচ্ছে না। অথচ এখনই কথাটা বলার সুযোগ ছিল। তিতির খাবার রেখে উঠে তার রুমে চলে যায়। তার পিছু পিছু আরশও যায়। সবাই যেন ব্যাপারটা দেখেও দেখলো না। ওনাদের ধারণা দুজনের বিয়ে হবে। এখন একটু আলাদা কথা বলতেই পারে। আরশ গিয়ে তিতিরের খাটে বসে। তিতির আরশের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার ভাইয়া, এখানে এসেছেন কেন? হবু বউয়ের কাছে আসতে সমস্যা কি? আপনার হবু বউকে? তুমি? আমি আপনাকে বিয়ে করব না, এই আশায় ঘুম নষ্ট করবেন না। না, এখন তো মন ভরে ঘুমাচ্ছি, বিয়ের পরে ঘুমের ব্যাঘাত ঘটাবো। আরফান হাই তুলতে তুলতে রুমে ঢুকে তিতিরের বিছানায় শুয়ে আরশের দিকে তাকিয়ে পড়ল। ঘুমের ব্যাঘাত ঘটাবেন কেন? সুখে না দুঃখে? তিতিরের বিছানায় আরফানকে এমন সহজ স্বাভাবিকভাবে শুয়ে থাকতে দেখে আরশ বিরক্ত হয়। তার প্রশ্ন বলল, বিয়ের পর মানুষ নিশ্চয় সুখে থাকে। এত পড়ালেখা করে কি করবি যদি এটাই না বুঝিস? না মানে দুঃখেও তো ঘুম আসতে পারে। তিতির আমাকে কোনো দুঃখ দেবে না, তাই না তিতির? আমি তো আপনাকে বিয়েই করব না। তিতিরের কথায় আরফান হো হো করে হেসে ওঠে। আরশ বলল, তা আজকে রাতেই দেখা যাবে। আরশের কথায় দুজনেই চমকে যায়। তিতির বলল, মানে? বলা বারণ, সময় মতো জানতে পারবে। আরশ চলে গেল। তিতির স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। আরফান হাতের ইশারায় তিতিরকে চুমু দিয়ে বলল, নো চাপ বেবি, मैं हूं ना। তিতির হাসে। আরফান উঠে বেরিয়ে যায়। যাওয়ার আগে তিতিরের কপালে পড়ে থাকা চুলগুলোতে ফু দিয়ে আরো এলোমেলো করে দিয়ে বলে, তুমি আমাকে বিয়ের প্রস্তুতি নাও, দেখা যাবে যে কোনো মুহূর্তে এসে বলবো কবুল বলো তিতির। আরফানের পাগলামিতে তিতির হাসে। আরশের পক্ষে যদি বাড়ির সবাই থাকে, তাহলে আরফানের পক্ষে শুধুমাত্র সে থাকবে, আর তার ধীর বিশ্বাস যে আরফান তাকে নিজের করে নিতে পারবে। দুপুর হতে হতে আরফান আর তিতির এটা বুঝতে পারে যে আরশের সাথে আজকে বিয়ে হয়ে যাবে। আরফান হাসে। সন্ধ্যা নাগাদ সবার অগোচরে তিতিরকে নিয়ে বেরিয়ে যায়। ঘন্টাখানেক পর দুজন ফিরে আসে। বাড়িতে ততক্ষণে হট্টগোল পড়ে গিয়েছে। শাহাবুদ্দিন আরফানের সামনে দাঁড়িয়ে বলল, কোথায় গিয়েছিলি? আমরা বিয়ে করেছি আব্বা। তিতির সুখ নাকি দুঃখ কোনটা অনুভব করছে সেটা তার বোধগম্য হচ্ছে না। তার শরীর মৃদু কাঁপছে। আরফানের হঠাৎ সিদ্ধান্তে সে তৎক্ষণাৎ ভাবনায় পড়ে গিয়েছিল। সবাইকে না জানিয়ে বিয়ের মতো এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একা নেয়া কি যে সে কথা? কিন্তু তার আরফানের দিকে তাকিয়ে মনে হলো, এখন এই মুহূর্তে সে সায় না জানায়, তাহলে সারা জীবনের জন্য প্রিয় মানুষকে হারিয়ে অপ্রিয় মানুষের বুকের অনিচ্ছা যেতে হবে। বুমড়ে কেঁদে মরতে হবে আজীবন। তিতি চোখ বন্ধ করে সিদ্ধান্ত নেয়। আরফান তো বাইরে কোনো ছেলে না, সবার চেনা জানা নিজেদের ছেলে। হয়তো প্রথমে একটু ঝামেলা হবে, কিন্তু পরে তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু এখন যদি সবার ভয়ে তার দিকে আরফানের বাড়িতে দেয়া হাতটা শক্ত করে না ধরে, তাহলে এই মানুষটাকে সারা জীবনের জন্যও হারাতে হবে। এটা তিতির কখনোই মানতে পারবে না। তাছাড়া তার ভালোবাসা কি এতই ঠুনকো নাকি যে হাত ছেড়ে দেবে? সবার রুদ্র মূর্তি দেখে তিতিরের বুকটা ধরাস ধরাস করে কেঁপে ওঠে। সে আরফানের পেছনে গিয়ে দাঁড়ায়। সবকিছু আরফানই মোকাবেলা করবে। আরফান তার সদ্য বিবাহিত স্ত্রীর দিকে তাকে বুঝতে পারে তিতির ভয় পাচ্ছে। সে সবার অগোচরে হাতের মৃদু চাপে তাকে আশ্বস্ত করে দেয়। তিতির আরফানের পিঠের কাছের শার্ট শক্ত করে ধরে। শাহাবুদ্দিন খান আরফানের দিকে শক্ত চোখে তাকিয়ে আছে। আরফান সবার দিকে তাকিয়ে মনোভাব বোঝার চেষ্টা করছে। শাহাবুদ্দিন খান কোনো কথা না বলে ঠাস করে আরফানের গালে থাপ্পড় দিয়ে ফেলে। ওনার এমন কাজে উপস্থিত সবাই হতভম্ব হয়ে যায়। শাহাবুদ্দিন খান আর মারার আগে সালমা বেগম ছেলেকে আঁকড়ে ধরে বাধা দেয়। গায়ে হাত তুললেন কেন? ছেলে কি এখনো ছোট আছে? যা বলার মুখে বললেন। তুমি সামনে দাঁড়িয়েছো কেন? ওকে কথা বলতে দাও। সালমা বেগম সরে দাঁড়ান। আরফান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আরফানের এখনো বিশ্বাস হচ্ছে না সে তার আব্বা তাকে মেরেছে।
তার মুখের থমথম ভাব পেছনে দাঁড়ানো তিথিরও টের পায়। সে ডুকরে কেঁদে ওঠে। শাহাবুদ্দিন খান বলল, এমন কাজ করার মানে কি? বিয়ের বয়স হয়েছে না? বিয়ের বয়স হলে আমাকে বলতি। তাছাড়া বিয়ে করার জন্য কি দেশে আর কোনো মেয়ে ছিল না? ওর ভাই আমার বোনকে বিয়ে করেছে, তাই আমি ওকে বিয়ে করেছি। আরফানের এমন যুক্তি শুনে সবাই হতভম্ব হয়ে যায়। জয়তুন বেগমের সিদ্ধান্ত যে আরফান তাদের এমন হাতের তুড়িতেই নষ্ট করে দেবে তা কে জানতো। উনি রাগে লাল হয়ে বলল, বিয়াদবের মতো কথা বলিস না। আরফান তার দাদির দিকে তাকায়, কিন্তু কিচ্ছু বলে না। শাহাবুদ্দিন খান বলল, মাহমুদ মারিয়াকে বিয়ে করেছে বলে তুই তিতিরকে বিয়ে করেছিস? হ্যাঁ, এটা কোনো কারণ হতে পারে না, সঠিক কারণ বল। এটাই কারণ। শাহাবুদ্দিন খান ওনার ছেলেকে ভালো করে চেনেন। ছেলের মুখের কথা এক চোখের ভাষায়। উনি গম্ভীর গলায় বলল, থাপড়ে দাঁত ফেলে দেবো বেয়াদব। আরফান তার আব্বার রাগ সম্পর্কে ধারণা আছে। সে গম্ভীর গলায় কারণটা বলল। মুখের ভাব এমন যেন খুবই গুরুত্বপূর্ণ কার্য সম্পাদন করেছে। আমি তিতিরকে ভালোবাসি। আরফানের এমন সরল স্বীকারোক্তিতে সবাই হতবাক। সে কিরকম প্রতিক্রিয়া দেবে সেটাই বুঝে উঠতে পারছে না। আরফান আর তিতিরের মাঝেও যে এমন সম্পর্ক থাকতে পারে তা বোধ হয় কারো মাথায় ছিল না। সবাই যখন আশ্চর্য হয়ে কথা বলার ভাষা হারিয়ে নির্বাক, তখন শাহাবুদ্দিন খান স্বাভাবিক যেন উনি এই ব্যাপারে সম্পূর্ণ জানতেন। ভালোবাসি সেটা বললেই হতো, এমন কাজ করার দরকার কি? বলার সুযোগ ছিল নাকি? তার আগেই যে বিয়ে দিয়ে দিচ্ছেন। আর তিতিরকে বিয়ে দেওয়ার ব্যাপারটা কি আমি বসে বসে দেখব? তাই বলে তুই তিতিরকে জোর করে বিয়ে করেছিস? আরফান তিতিরের দিকে তাকায়, যেন তিতিরের থেকে প্রেমের স্বীকারোক্তি শুনতে চাইছে। তিতির যেন আরফানের চোখের ভাষা নিমিষে বুঝে গেল। সে কাঁপা কাঁপা অধর মিলে আর বড় আব্বুর দিকে তাকিয়ে বলল, বড় আব্বু, এই বিয়েতে আমার সম্মতি ছিল। জয়তুন বেগম ওনার ছোট ছেলের দিকে তাকায়। মহিবুল্লাহ খান যদিও রেগেছিলেন, কিন্তু ভাই যেখানে নিজের ছেলেকে শাসন করছে সেখানে উনি আর কি বলবেন ভেবে পান না। কিন্তু এখন মেয়ের কথা শুনে ওনার মাথায় রক্ত চড়ে উঠে যায়। ক্ষিপ্ত গতিতে মেয়ের দিকে যায়। আরফানের পেছন থেকে তিতিরকে টেনে সামনে এনে তাকে মারতে প্রস্তুত হয়। তিতিরকে আঘাত করার আগে আরফান আবার তিতিরকে আগলে নিজের কাছে নিয়ে বলল, খবরদার চাচ্চু, তিতির এখন শুধুমাত্র আপনার মেয়ে না, সে এখন আমার স্ত্রী। আর আমার সামনে আমার স্ত্রীকে আঘাত করার কথা ভাববেন না। আরফানের এমন প্রতিরোধী মনোভাব সবার দিকে তাকিয়ে থাকে। তানিয়া বেগম সুখী হবেন নাকি মেয়ের উপর রেগে যাবেন তা ঠিক বুঝতে পারছে না। শাশুড়ি পছন্দ অনুযায়ী বিয়ে হওয়ার চেয়ে আরফানের কাছে বিয়ে হতে যেন ঢের ভালো হয়েছে। ডাক্তার জামাই তানিয়া বেগম হাসি হাসি মুখে মেয়ে আর মেয়ে জামাই দিকে তাকিয়ে আছে। এই যে আরফান ওনার মেয়েকে আগলে রেখে ওনার স্বামীর আঘাত থেকে রক্ষা করলো, এই ব্যাপারটা দেখেই উনি আরফানের পক্ষে চলে গেলেন। কজন স্বামী নিজের স্ত্রী কিভাবে আগলে রাখে। আরস পরিস্থিতি দেখে যদিও কষ্ট পেয়েছে, কিন্তু এখন শত কথা কাটাকাটি মারামারি করলে কি আর তিতির তার হবে? হবে না। তাই সংসারে অশান্তি করার কোনো মানেই হয় না। সে তার আম্মাকে কোনো কথা বলতে নিষেধ করলো। যদি উনি কথা বলতে চাচ্ছিলেন, আরস তার বড় মামার দিকে তাকিয়ে বলল, মামা, যা হওয়ার হয়েছে, এখন এসব নিয়ে আর কথা বাড়িয়ে লাভ কি? মানুষ শুনলে আরো কথা বাড়বে। এর চেয়ে বরং মেনে নিন, এটাই ভালো। নিজেদের মতামত জানিয়ে এইসব করা উচিত ছিল। আমরা মেনে নিলে এমন চোরের মতো বিয়ে করতে হতো না। আরফান আর তিতির চুপ করে থাকে। ওদের এমন চুপ করে থাকতে দেখে যেন শাহাবুদ্দিনের রাগ হু হু করে বাড়ে। বেয়াদব দুটো, কথা বলিস না কোনো। নির্লজ্জের মতো কাজ করে এখন চুপ করে আছিস, যা রুমে যা। আরফান হাসে। তিতিরের হাত ধরে তাকে রুমের দিকে নিয়ে যেতে যায়। তার কাছ থেকে শাহাবুদ্দিন যা রুমে যা। আরফান হাসে। তিতিরের হাত ধরে তাকে রুমের দিকে নিয়ে যেতে যায়। তার কাছ থেকে শাহাবুদ্দিন খান বলল, এই বেয়াদব, ওকে কোথায় নিয়ে যাচ্ছিস? আমার রুমে। কেন? আমার বউ তো আমার রুমেই থাকবে। সালমা, এই বেয়াদবকে বলো এমন অনুমতিবিহীন নির্লজ্জের মতো বিয়ে করছে, কিন্তু তিতিরের ইন্টারমিডিয়েট পাশ করার আগে যেন ওর দিকে পা না বাড়ায়। বেয়াদব ছেলে নিজের গোল্লায় যাবে, মেয়েটাকেও নেবে। আরফান হতবিহ্বল চোখে তার আব্বার দিকে তাকিয়ে থাকে। এটা কি ধরনের শাস্তি? বউ কাছে না দিয়ে শাস্তি দিয়ে কি তাকে মেরে ফেলতে চাইছে? তার মনে হচ্ছে এই শাস্তির চাপে সে মরে যাবে। সবাই গম্ভীর মুখে যার যার রুমে চলে গেল। তিতিরও আরফানের দিকে তাকিয়ে তার রুমে চলে যায়। আরফান চুপচাপ তার রুমে চলে যায়। বিয়ে করলো কেন যদি বউর কাছে না থাকে? মাহমুদ বাড়ি এসে সব শুনে কিছুক্ষণ থমকে বসেছিল। আরফান তিতিরকে পছন্দ করে, সেটা তার চোখেই পড়েনি। সে মূলত আজকে আরশ আর তিতিরের বিয়ে এই উপলক্ষে এসেছিল। বাড়ি এসে শুনে বিয়ে ঠিকই হয়েছে, কিন্তু পাত্র বদলে গিয়েছে। সে খাওয়া দাওয়া করে রুমে যায়। রুমে যাওয়ার সাথে সাথে মেয়েলির সুভাষ নাকে আসে, আর তাতেই বুকের ভেতরটা কেমন ডিম ডিম তালে জানিয়ে দেয়
এই রুমে তার প্রিয়তমা থাকে। মারিয়া বারান্দায় দাঁড়িয়ে আছে। মাহমুদের সামনে যেতে তার লজ্জা লাগছে। মাহমুদ মারিয়ার কাছে এসে দাঁড়ায়। মাহমুদের উপস্থিতি টের পেয়ে সে কেঁপে ওঠে, নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে থাকে। মাহমুদ চুপচাপ মারিয়ার গায়ের মৃদু শিহরণ দেখে। কিছুক্ষণ পর বলল, কি ব্যাপার, ভালো আছো? মারিয়া হাসি মুখে মাহমুদের দিকে তাকায়। তার অধিকাঙ্ক্ষিত পুরুষ তার দিকে কেমন হাসি হাসির চেহারা নিয়ে তাকিয়ে আছে। মাহমুদ মারিয়াকে কিছু বলতে না দেখে বলল, চুপ করে থাকলে কি আবার চলে যাব, সেটাই চাইছো নাকি? মারিয়ার চোখে পানি চলে আসে। চলে যাবে? কত কান্না! আল্লাহ দরবারে ফরিয়াদ করেছে যেন মাহমুদ ফিরে আসে। ফিরে এসেছে, কিন্তু এখন আবার চলে যাওয়ার হুমকি দিচ্ছে কেন? মারিয়ার কান্না ভেজা মুখের দিকে তাকিয়ে মাহমুদ বলল, আজ যাব না। আপনি আমাকে এমন যন্ত্রণাদায়ক শাস্তি দিচ্ছেন কেন? তুমি তোমাকে শাস্তি দিয়েছো, কিভাবে? নিজেকে শেষ করে দিতে চাইছো। এর থেকে বড় শাস্তি আর কি হতে পারে? মারিয়া অবাক হয়ে মাহমুদের দিকে তাকিয়ে আছে। মাহমুদ হেসে বলল, ভালোবাসি। মারিয়া লজ্জা পায়। লাজুক হেসে রুমে চলে যায়। সেদিকে তাকিয়ে মাহমুদ বলল, রুমে গেলে তো আর লজ্জা পাবে, লজ্জাবতী বউ। মাহমুদ রুমে যায় না, নিজেকে প্রস্তুত করে মারিয়াকে প্রস্তুত হতে সময় দেয়। সত্যি বলতে তার লজ্জা লাগছে। বিয়ে করা বউয়ের কাছে যেতে এত লজ্জা লাগছে, তা থেকে আকাশের ক্ষয়ে যাওয়া চাঁদ মিটিমিটি হাসে। সেই হাসির সাথে মাহমুদেরও হাসি প্রশস্ত হয়। রাত 12টা। তিতিরের সাথে তানিয়া আক্তার ঘুমোতে এসেছে। এই ঘুমানোর হুকুম ওনার ভাসুরের দেয়া। আরো একটি হুকুম জারি হয়েছে, তা হলো আগামী 1 বছর আরফান বাড়িতে আসতে পারবে না। আরফান চুপচাপ তাদের সায় জানিয়েছে। এসব ভাবতে ভাবতে তিতিরের মোবাইলের আলো জ্বলে ওঠে। আরফানের নাম্বার থেকে তিতির তার মায়ের দিকে তাকায়। তানিয়া বেগম এতক্ষণে মেয়েকে হাজারো প্রশ্ন করে জর্জরিত করে ফেলেছে। মোবাইলে আলো দেখে বলল, ফারহান ফোন দিয়েছে তাই না? ভাইজান তোদের ভালোর জন্যই এসব বলেছে, কিন্তু যা আজকে কথা বল। তিতির হাসি মুখে বারান্দায় চলে যায়। মোবাইল রিসিভ করে বলল, এত রাতে কি চাই? আকাশে এত সুন্দর চাঁদ, অথচ আমি চাঁদহীন। এই নিষ্ঠুর পৃথিবীতে বাঁচতে চাই না। আমাকে বাঁচাতে চাইলে এখনই আমার বউ চাই। তিতির খিলখিল করে হাসে। আরফান বলল, হেসো না সুন্দরী, আমার বুকে আগ্নেয়গিরি লাভা ফুটছে আর তুমি হাসছো। আমার কি করা উচিত? আমার দুঃখে তোমার দুঃখী হওয়া উচিত। আফটার অল কাছে থাকলে আমার মতো একটা চকলেট বয় পেতে, এখন তো আর পাচ্ছ না। সেই দুঃখে দুঃখী হও। তিতির আরফানের মন খারাপের আবহাওয়া ঠিক টের পায়। তারও যে খারাপ লাগছে না তা নয়, তারও খারাপ লাগছে। ছটফট করছে বুকের ভেতরটা। সে আস্তে করে বলল, আচ্ছা আব্বা, এটা একটা কাজ করলেন বলো? বিয়ে করেছি অথচ বউ কাছে নেই, আজব। বিয়ে করলেই বউ কাছে থাকতে হবে? 100% থাকতে হবে। বিয়ে করার পরেও যদি বউয়ের বদলে কোলবালিশ বুকে নিয়ে থাকতে হয়, তাহলে কিভাবে হবে? এই শোকে যদি আমি শুকিয়ে মরে যাই, তার ড্রাইভার কে নিবে? তুমি? হুম, বিয়ে করে ফায়দা কি হলো ভাই? আমি সারা জীবনের জন্য আপনার হয়ে গেলাম, এইটাই লাভ। হ্যাঁ বুঝেছি। সেটাই কি যথেষ্ট না? যথেষ্ট। তাহলে আর কি? আমার যে বিয়ে বিয়ে ফিলিংস আসছে না, এর জন্য বউ চাই? হ্যাঁ, বিয়ের পরে বউকে জড়িয়ে ধরতে না পারলে, আদর করতে না পারলে কি করে মনকে বোঝাবো যে আমার একটা নাদুস নুদুস বউ আছে? মাহমুদ আর মারিয়া তো আমাদের বয়সী, ওরা তো একসাথে থাকছে। তাহলে আমরা কি অপরাধ করেছি? সেটা আপনার আব্বাকে বোঝান। আরফানের ভীষণ রাগ হলো। মেয়েটা কি তার অব্যক্ত কথাটা বুঝতে পারছে না? সে ফোন কেটে দিল। তারপর চুপচাপ রুমে চলে গেল। কালকে ঠিকই সে ঢাকা চলে যাবে। এই মেয়ে স্বামীর কথা বোঝে না, বোকা। সকালে তিতির সোফায় বসে মোবাইল দেখছিল, তখন আরফান তার পছন্দের আইসক্রিম এনে তার সামনে বাড়িয়ে দেয়। তিতির প্রচন্ড খুশি হয়। খুশির ঠেলায় মনে মনে আরফানের নাকের ডগায় চুমো খায়। হাত বাড়িয়ে বক্স ধরতে গেলে আরফান সরে যায়। তার পাশে বসে আয়েশ করে আইসক্রিম খেতে আরম্ভ করে। আরফানের এমন কাজে তিতির আশ্চর্য হয়ে তার দিকে তাকিয়ে থাকে। প্রিয় জিনিস না দেয়াতে এত রাগ লাগছে। আরফান আইসক্রিম খেতে খেতে বলল, কেমন লাগে আপু? একটু দেন না। একটু না, তোর খাটাস বড় বাবা আমাকে বউ থেকে বঞ্চিত করেছে। বিয়ে করার পরেও আমাকে সিঙ্গেল রাত পার করতে দিয়েছে। তুই কি ভেবেছিস আমি তোকে খেতে দেব? কখনো না। প্রিয় জিনিস কাছে থাকার পরেও না ছুতে পারা, না খেতে পারার কষ্ট কি হতে পারে এবার বোঝ। আপনি আমায় গাধা, সেটা তো কথার কথা বলেছি। তিতির আরফানের কথা বিশ্বাস করলো না। সে আরফানের আইসক্রিম খাওয়ার দিকে তাকিয়ে ছুটে রুমে চলে যায়। মনে মনে ভাবে, জামাই কি এমন লাগামহীন হয়? উফ।
জয়তুন বেগম মুখ ভার করে বসে আছে। আরফান ওনার মনোবাসনা এমন এক তুড়িতে যে নষ্ট করে দেবে তা উনি কল্পনা করেননি। ওনার কথার অবদ্ধ হওয়ার সাহস কি করে হলো? ছেলেটা এত বেয়াদব তা আগে কখনোই চোখে পড়েনি। নাতির সামান্য আবদার রাখতে না পারার কষ্টে মুখ ভার করে সোফায় বসে আছে। এ বাড়ির ছেলে পেয়েগুলো এত খারাপ, একটা আরেকটার সাথে প্রেমে মশগুল হয়ে গেছে। মান সম্মান পুরো শেষ। আরশ রুম থেকে বেরিয়ে তার নানির বিষণ্ণ চেহারা দেখে তাকিয়ে ভ্রু কুঁচকায়। তার নানি আর মা একটু বেশি প্রতিক্রিয়া জানাচ্ছে, যা মোটেও শোভন না। হ্যাঁ, সে তিতিরকে পছন্দ করেছিল, বিয়ে করার আশা বুকে মাথা নাড়া দিয়ে উঠেছিল। কালকে তিতির আর আরফানকে স্বামী স্ত্রী রূপে দেখে তার যে খারাপ লাগেনি এটা একদম মিথ্যে কথা। তারও কিঞ্চিত খারাপ লেগেছে। ঘন মেঘে মনটা নিমিষে ভরে গিয়েছিল, কিন্তু সে তো আর বাচ্চা না, সঠিক ভুল বোঝার ক্ষমতা তার রয়েছে। সে তিতিরকে পছন্দ করেছে। বিয়ে প্রস্তাব দেওয়ার আগে তিতিরের থেকে সম্মতি নেওয়া উচিত ছিল। ওর পছন্দ অপছন্দ আছে কিনা সেটা জানা উচিত ছিল, কিন্তু সে তা না করেই বিয়ের আয়োজন শুরু করেছে। কিন্তু তার পছন্দে কি বিয়ে হবে? সে পছন্দ করেছে তিতিরকে, কিন্তু তিতির সে যে পছন্দ করে আরফানকে। দুজনের মতোই তো বিয়ে হয়, একজনের তো কিছুই হয় না। এখন অবশ্য আরফানের কোনো আফসোস নেই। তিতির আরফানের কাছে সুখী। সেও না হয় তার সুখ সন্ধানে পাখি খুঁজে নেবে। কিন্তু তার নানির প্রতিক্রিয়া সবার চোখে পড়ার মতো। আরশের ধারণা জয়তুন বেগমের এমন প্রতিক্রিয়ার জন্যই তার মামা আরফান আর তিতিরকে এমন শাস্তি দিয়েছে। বিয়ে করার পরেও আলাদা থাকবে এমন হবে কেন? এটা কি ঠিক? সে জয়তুন বেগমের কাছে গিয়ে বসে। নানি, জয়তুন বেগম নাতির দিকে তাকায়, কিন্তু কোনো কথা বলে না। আরশ তার নানির নিঃসুপ চেহারার দিকে তাকিয়ে বলল, নানি তোমার কি মন খারাপ? না, তোমরা ব্যাপারটা শুধু শুধুই বাড়াচ্ছ। তোর চাওয়াটা পূরণ করতে পারলাম না, তিতিরকে এনে দিতে পারলাম না। নানি, তিতিরকে আমি পছন্দ করেছিলাম তাই বিয়ে করতে চেয়েছি, কিন্তু তিতির আরফানকে ভালোবাসে। তাহলে আমি বিয়ে করব কিভাবে? তিতির কি কোনো পণ্য নাকি যে কিনে আনবো? তিতির যদি কোনো পণ্য হতো তাহলে আমি আমার সর্বস্ব দিয়ে হলেও তিতিরকে আমার করে নিতাম। এখন অন্য কাউকে নিজের করে নেব। দেশে কি মেয়ের অভাব নাকি? তুমি আর আম্মা এমন করা বন্ধ করো। কি করলাম আমরা? এমন মন খারাপ করে থাকো বলেই তো মামা আরফানকে এমন শাস্তি দিল। ভালো হয়েছে। এটা ভালো হলো কি করে? ওরা এখন স্বামী স্ত্রী, তাদের আলাদা করার সিদ্ধান্ত কখনোই ভালো হতে পারে না। আমি কি করতে পারি? তুমি মামাকে বললে মামা নিশ্চয়ই এত বড় সিদ্ধান্ত নেবে না। জয়তুন বেগম আরশকে যেমন ভালোবাসে তেমনি আরফান আর তিতিরকেও ভালোবাসে। আরশের মনোবাসনা পূরণ করতে না পেরে তাদের উপর ক্ষুব্ধ হয়েছিলেন, কিন্তু বিয়ে যেহেতু হয়ে গিয়েছে এখন আর আলাদা করা আসলে ঠিক হবে না। একে অপরের উপর সম্পূর্ণ অধিকার রয়েছে। শাহাবুদ্দিন খান আর মহিবুল্লাহ খান একসাথে বসে আছে, দুজনেই বিভ্রান্ত। মায়ের কথা রাখতে পারেনি, তাই তাদের মুখ বিমর্ষ। জয়তুন বেগমকে দেখে শাহাবুদ্দিন খান নড়ে চড়ে বসে বলল, আম্মা আপনার কথা রাখতে পারিনি, আমি লজ্জিত। আম্মা আপনি চাইলে ওদেরকে আরো বড় শাস্তি দিতেও পারবো। জয়তুন বেগম মাথা নেড়ে না করে, ছেলেদের নিজের মনোবাসনা জানায়। শাহাবুদ্দিন আর মহিবুল্লাহ দুজনেই জানে তাদের সিদ্ধান্তটা ভুল ছিল, কিন্তু ছেলে মেয়ে অনুমতিবিহীন এমন কাজ করে ফেলতে প্রচুর রাগ হয়েছিল। পারতপক্ষে তারা দু ভাই মায়ের বাধ্যগত সন্তান। ছেলে মেয়ের এমন কাজে শুধু ওনারা না, বিশেষ করে জয়তুন বেগম অখুশি ছিলেন। এখন মাতা ছেলে মেয়ের এমন কাজে শুধু ওনারা না, বিশেষ করে জয়তুন বেগম অখুশি ছিলেন। এখন মায়ের সিদ্ধান্ত শুনে তারা চুপচাপ বসে থাকে। শাহাবুদ্দিন খান গলা উঁচিয়ে ওনার স্ত্রী সালমা বেগমকে ডাকে, আরফানকে ঢাকা যেতে নিষেধ করে। ছেলে ঢাকা না যেতে বলার কারণ শুনে উনি খুশি হয়ে যায়। আর কারো নজরে না পড়লেও ছেলের গম্ভীর বিষণ্ণ চেহারা ওনার নজরে ঠিকই পড়েছে। সারাটা দিন কেমন ছটফট করে কাটিয়েছে। উনি দেরি না করে ছুটে রুমের দিকে যায়। আরফান ঠুসঠুস করে প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে নিচ্ছে। রাগে নাকের পাতাতন ফুলে ফুলে শ্বাস বের হচ্ছে। তার বাপ তার সাথে এত বড় শত্রুতা কি করে করতে পারলো? কতদিনের আশা ছিল তিতিরকে নিজের করে পাওয়ার, কিন্তু এখন বিয়ে করার পরে কাছে পাবে দূরের কথা, একটু কথা বলারও ফুরসত মিলছে না। আর তিতির গাধাটাও চোখের ইশারা টিশারা কিছুই বোঝে না। আরফান কয়েকবার কাছে ডেকেছে, কিন্তু ও দূরে দাঁড়িয়ে ছলছল চোখে তাকিয়ে থেকেছে। আরফান মনে হচ্ছে সে উত্তাল সমুদ্রে আছে, ঘূর্ণিঝড়ে তাণ্ডবে সে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। তখনই সালমা বেগম এসে তাকে শাহাবুদ্দিন খানের কথাটা বলে। ওনার বলা কথাটা যেন উত্তপ্ত মরুভূমির মাঝে এক পশলা বৃষ্টির মতো আরফানের মনকেও শীতল করে দিল। গোছানো ব্যাগ বিছানার এক পাশে রেখে সে বসে পড়ে। রাত 12টা।
মাহমুদ খাটে বসে মারিয়ার দিকে তাকিয়ে আছে। মারিয়া অনেকক্ষণ যাবৎ মাথার চুল আঁচড়াচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে আঁচড়ানো চুল আবার আঁচড়াচ্ছে। আজকে যেন মাথার চুল সব প্যাচ লেগে গেছে। মাহমুদ এক দৃষ্টিতে মারিয়ার দিকে তাকিয়ে আছে, তার মুখে মিষ্টি হাসি। মারিয়া আয়নার মাঝে মাহমুদের এমন দৃষ্টি দেখে চুপসে যায়। গতকাল রাতে মাহমুদ বারান্দা থেকে আসার পূর্বে এসে ঘুমিয়ে গিয়েছিল। আসলে ঘুমানোর ভান করেছিল, যেন মাহমুদ কিছু বলার সুযোগ না পায়। কিন্তু তার চিন্তা ভাবনায় গুড়ে বালে দিয়ে মাহমুদ তার পরিকল্পনা বুঝে যায়। তাই তো লাইট অফ না করে কাত হয়ে শুয়ে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল। মারিয়া মাঝে একবার চোখ খুলে এমন ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে মিহিয়ে যায়। আজ সারাদিন দূরে দূরে থেকেছে, ভুলেও রুমে আসেনি। অথচ যখন মাহবুব তাকে পাত্তা দিত না, তখন সে ঠিকই পিছু পিছু ঘুরত। এই যে এখন তো লজ্জা লাগছে, আগে কোথায় ছিল এত লজ্জা? এখন মাহমুদ কাছে আসলেও যেন ভয়ে বুকটা ধিম ধিম করে ওঠে। এই মানুষটা জনে কত নামাজ পড়ে আল্লাহর কাছে পড়িয়া জানিয়েছে, তা একমাত্র সে আর তার আল্লাহ জানে। কালকে রাতে না হয় ঘুমিয়ে যাওয়ার নাটক করে পার পেয়ে গিয়েছে, কিন্তু আজকে পার পাবে কি করে? এত সব ভাবনার মাঝে মারিয়া মাহমুদ বিছানা থেকে উঠে দাঁড়ায়, ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। কিছু না। মাহমুদ হাত চুল আঁচড়ানোর বাহানায় তার থেকে দূরে যাওয়ার সামান্য দূরত্বটুকু বুঝিয়ে মারিয়ার হাতের চিরুনি তার হাতে ধরে নেয়। আলতো হাতে মারিয়া চুল আঁচড়াতে শুরু করে। চুল আঁচড়ানোর সময় মাহমুদের মৃদু হাতের স্পর্শে সে কেঁপে ওঠে। মাহমুদ স্ত্রীর সূক্ষ্ম কাঁপন টের পায়। কাঙ্ক্ষিত নারীর সান্নিধ্যে এসে তার বুক কেমন মারিয়াকে পেছন থেকে আঁকড়ে ধরে। মারিয়া ঢুকতে যায়, কেঁপে ওঠে। মাহমুদের কষ্ট অধর মারিয়ার ঘাড়ে এসে লাগে। সে ছটফট করে ওঠে। মাহমুদ তাকে 5 কোলা করে বিছানা শুয়ে মাহমুদ বলল, মারিয়া ঠোঁটের কোণে মুচকি হাসির রেখা ফুটে ওঠে। সে হাসে। মাহমুদ মারিয়ার ঠোঁটের কোণে লেগে থাকা হাসিতে হাত বুলিয়ে বলল, হাসলে হবে? কি করতে হবে? কালকে রাতে বলেছিলাম ভালোবাসি, তার উত্তর চাই। মারিয়া মনে মনে শতবার মাহমুদকে ভালোবাসে বলতে পারলেও কেন জানে মুখে বলতে পারছে না। বলতে হবে। অবশ্যই। লজ্জা লাগে। আগে পিছু পিছু ঘুরতে আর বলতে এখন আমি তোমার বোন, এখন বলতে লজ্জা লাগে। মারিয়া সত্যি আগে মাহমুদকে দেখে তাকে লজ্জা লাগে, এখন যত লজ্জা লাগে। মাহমুদ তার দিকে ভীষণ মায়া মায়া চোখে তাকায়। বলো না, বলো। এত মায়াবী আবতার ফেরানো যায়? মারিয়া পারল না। সে মুগ্ধ চোখে মাহমুদের দিকে তাকিয়ে থাকে। মাহমুদ মারিয়ার চোখে চোখ রেখে বলল, আগে তো ভালোবাসা করে পাগল, এখনো তো লজ্জা পাচ্ছে কেন? জানি না। লজ্জাবতী বউকে দেখলে ভালোই লাগছে, কিন্তু এই কথাটা বলতে হবে। মারিয়ার এত সুখ লাগছে সে অতি সুখে সুখে থাকে না। হাত বাড়িয়ে সামান্য দূরে থাকা মাহমুদের গলা আঁকড়ে ধরে ফিসফিস করে বলল, ভালোবাসি আমার সুপুরুষ। মাহমুদ মুগ্ধ চোখে হাসে। অদরে ছোঁয়া দেয় তার প্রিয়তমার কপালে। মারিয়া কিছু বলতে চায়, যদি শান্ত পুরুষ যেন অশান্ত হয়ে গিয়েছে। মারিয়াকে কথা বলার সুযোগ দেয় না। মারিয়ার চোখ বুঝে না। উল্লাসে মুখরিত হয়ে হৃদয় প্রাঙ্গণ। আরফান রুমে এসে স্তব্ধ হয়ে দাঁড়িয়েছে, সামনে আগাতে পারছে না। তিতির খাটের এক পাশে বসেছিল। আরফানের আশার শব্দে উঠে দাঁড়ায়। আরফান কিভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তিতির মাথা নিচু করে। আরফান হাসে, খুশি হয়। প্রিয়তমর লাজুক মুখের দিকে তাকিয়ে মনে সুখে কান্নায় পূরণ হয়ে যায়। তিতির হাসতে গিয়ে কেটে ফেলে। আরফানের হাসি মুখ নিমিশে হতভম্ব হয়ে যায়। এগিয়ে গিয়ে তিতির মুখটা হাতের আঁচড়ায় তুলে বলল, কি হলো? তুমি আমার কাছে, সেটা আমার বিশ্বাস হচ্ছে না। কেন? জানি না। আমি তোমার খুব কাছে ছুঁয়ে দেখা, তাহলে বিশ্বাস হবে। এমন রাতে থাকতে হয় নাকি কিছু না, শুধুই আদর করতে হয়। নরম মোলায়েম হাতের আঙুলে নিজের আঙুল দিয়ে পেঁচিয়ে পড়ল। তিতির আরফানের কণ্ঠে এমন কিছু ছিল যেটা তিতিরের বুকের ভেতরটা একদম ছাড়খাড় করে দেয়। প্রচন্ড বাতাসে নাড়িয়ে দেয়। সে আরফানের দিকে আরফান কেমন আদর মাখা মায়ের চোখে তাকিয়ে আছে। আরফান তিতিরকে ছেড়ে দিয়ে দাঁড়ায়। তিতিরের শরীর মৃদু কাঁপছে। আরফানের তার সবই পরিলক্ষিত হয়। সে তিতিরের হাত ধরে বলল, আমার তিতির পাখি, আমি তোমার মাঝি হই, কথা দিচ্ছি সারা জীবন এর থেকেও বেশি ভালোবাসি। তিতির মাথা নাড়ে। আরফান আর তিতির কেমন ঘোরমোলা এক চোখে দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর একে অপরের জড়িয়ে ধরে। আরফান আধো আধো কথায় তিতির খিলখিল করে হাসে। আরফান বড় মমতায় বিবাহিত স্ত্রীর কপালে ভালোবাসার দুজনের মনে ভালোবাসার উচ্ছ্বাস কামিত মানুষকে কাছে চেয়ে সমুদ্রের বর্ষণ হৃদয়ে
আরফান তিতিরকে পাখির মতো উঠতে দেয়। তিতির আরফানের গালে ভালোবাসার ছোঁয়া দিয়ে বলল, তুমি আমার উজান ঘাটের মাঝি, আমার মাঝি। আরফান হাসে। ভালোবাসা তার দিয়ে দেয় অনেক অনেক বেশি। নিঝুম মুখ টকছে তার। চারিদিকে ঘুরে ঘুরে অন্ধকারের চারপাশ চেয়ে আছে। রাতের দুটো পাখি জোড়ায় জোড়ায় উড়ে যায়। নিঝুম রাত দুই রুমে সার্থক কপতিরা একসাথে সারা জীবন কাটানোর প্রতিজ্ঞা করে, ভালোবাসার জোয়ারে ভেসে যাওয়ার চেষ্টা করে। সব ভালোবাসা এমন পূর্ণতা পায়, শত বাধা অতিক্রম করার সাহস হোক। আরফান, তিতির, মাহমুদ, মারিয়ার মতো সবাই পূর্ণতা পায়। Mission accepted. Need money for items.